ইকবাল ভাই প্রথম যেখানে গিয়েছিলেন তার মুখে গল্প শুনেছি, যিনি প্রথম যখন তিনি কাবুলে গেলেন, সে গিয়ে দেখলো যে 11টা প্লেয়ার তিনি ম্যানেজ করতে পারছেন না। যে একটা দল যখন গঠন করা হবে, তাদের যে যুদ্ধ বিধ্বস্ত যে বিমানগুলো ছিল, তো বিমানগুলো হেলিকপ্টার গুলো দিয়ে তারা ড্রেসিং রুম বানিয়েছিল। তাদের মাঠ ছিল একেবারে এবড়ো থেবড়ো, কিছুই ছিল না। আমাদের বাংলাদেশে উই হ্যাড আ ক্যারেক্টার কল সাকিব আল হাসান, যিনি গ্লোবালি খুব বেশি মাত্র রেকগনাইজড। আদারওয়াইজ আমরা হয়তো বা কালে ভদ্রে তামিম ভাই, মুশফিক ভাইদেরকে দেখেছি। আফগানিস্তানের ক্রিকেটাররা ন্যাশনাল টিমে ডেবিউ হওয়ার আগেই তারা গ্লোবালি ভেরি মাচ রেকগনাইজড। এই পৃথিবীর একমাত্র দেশ যারা নাকি আজকে বিশ্ব মঞ্চে খেলছে শুধুমাত্র পারফরমেন্স দিয়ে। আর যখনই কোনো ম্যাচ জেতে এবং তাদেরকে কংগ্রেচুলেশন করে মেসেজ পাঠায়, তখন তারা প্রথম রিপ্লাইটা দেয়, দে কল মি বুলবুল ভাই, দিস ইজ ইয়োর টিম অলসো। আমাদের কোচেস এডুকেশন প্রোগ্রামটা আপডেটেড না, আমাদের কোচেস এডুকেটর নাই। এই মুহূর্তে আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি বলতে পারবো না যে আমাদের বাংলাদেশের কোচেস এডুকেটর কে। আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমাদের এই জায়গাটা মাইনাসে আছি, আমরা জিরো না, মাইনাসে আছি। আমার নামে সর্বোচ্চ জায়গায় কমপ্লেন করা হয়েছিল যে এই লোক বাংলাদেশ ক্রিকেট নিয়ে বেশি কমপ্লেন, সমালোচনা করে। এটা শুনতেও তখন ভাবতে খারাপ লাগে যে আমি এই দেশের জন্য ক্রিকেট খেলেছিলাম, এটা আমার কি পাওনা ছিল। যদি গুগল করি আপনার ব্যাপারে, আমরা দেখতে পাই যে প্রায় 80টার বেশি দেশে আপনি প্রশিক্ষণ কোর্স করিয়েছেন। কিভাবে আপনারা কাজ করেন, এই ব্যাপারটা নিয়ে আসলে মানুষের অনেক আগ্রহের একটা জায়গা আছে। আর ক্রিকেট শেখানোর জন্য কিন্তু টি-20 ক্রিকেট না, ক্রিকেট শেখাতে হলে ইউ হ্যাভ টু ইন্ট্রোডিউস মাল্টি-ডে ক্রিকেট। এবং মাল্টি-ডে ক্রিকেট বলতে বোঝাচ্ছি যে 2 দিনের ক্রিকেট বা 3 দিনের ক্রিকেট। এই ধৈর্যটা ধরতে হবে আমাদের, যে একটা প্লেয়ারকে যখন আমরা বাদ দেই তখন তার পারফরমেন্স যাচাই করি, যে রান করতে পারে না, উইকেট নিতে পারে না। কিন্তু একটা বোর্ডে যারা এই কাজগুলো করে ফেল করে যাচ্ছে বছরের পর বছর, তাদেরকে তো আমরা গ্রেস মার্ক দিয়ে পাস করে দিচ্ছি সবসময়। আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস টক অফ দ্য টাউনে সকলকে আমন্ত্রণ। টক অফ দ্য টাউনে আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন, ব্যক্তিগতভাবে আমি যদি বলি যে প্রথম যখন স্টেডিয়ামে গিয়ে ক্রিকেট খেলা দেখতে গিয়েছিলাম, বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ, সেই প্রথম টেস্ট ম্যাচে যিনি সেঞ্চুরি করেছিলেন, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, বর্তমানে অনেক গুণে গুণান্বিত, অনেক পরিচয় তার আছে। আমি প্রলং করব না ডেসক্রিপশন পার্টটা গিয়ে। আমার কাছে মনে হয় যে ওনার আইডেন্টিটির জায়গায় অনেকগুলো জায়গা তো আছে, তবে আমাদের প্রজন্মের কাছে সবচেয়ে বেশি আলোকোজ্জ্বল অবস্থায় আছে যে একটা জাতির, একটা দেশের প্রথম টেস্ট ম্যাচে প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। বুলবুল ভাই আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সুদূর অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে। বুলবুল ভাই, আপনাকে আমন্ত্রণ। পবিত্র মাহে রমজান মাস, তারপর আপনি সময় দিয়েছেন, সুযোগ হচ্ছে আপনার সঙ্গে কথা বলার, আমরা কৃতজ্ঞ। কেমন আছেন আপনি? থ্যাংক ইউ সামি। আল্লাহ রহমতে ভালো আছি। রোজার মাসে তো একটা একটা ডিফারেন্ট টাইম টেবিল, ডিফারেন্ট নিয়মানুবর্তিতার মধ্যে থাকতে হয়। সো তারপরেও ম্যাসিভ কাজের চাপ অনেক। সো আল্লাহ রহমতে ভালো আছি। এন্ড থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। বুলবুল ভাই, অন আ ফানি নোট যদি আমি শুরু করি একটা কোশ্চেন দিয়ে, সেটা হচ্ছে আপনি তো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ডেভেলপমেন্ট প্রোগ্রামে কাজ করেছেন, আপনাকে চায়না যেতে হয়েছিল। এবং চায়না এমন একটা জায়গা যেখানে ক্রিকেট একেবারেই প্রমিনেন্ট না। আপনি যখন গিয়েছিলেন চায়নাতে প্রথম, তখন তারা আপনাকে জিজ্ঞেস করেন আপনি কয়টা গোল্ড মেডেল জিতছেন? আসলে প্রথম যখন আমার এই চাকরিটা হয়, এবং এই চাকরিটা হওয়ার পেছনে তৎকালীন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সিইও, যিনি বাংলাদেশের প্রাক্তন ক্রিকেট বোর্ডের জেনারেল সেক্রেটারি ছিলেন, সৈয়দ আশরাফুল হক, উনি আমাকে হেল্প করেছিলেন। এবং খুব ইন্টারেস্টিং ছিল জার্নিটা। যখন এই অ্যাডভার্টাইজমেন্টটা আসে এই রোলের জন্য, তখন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের রিকোয়ারমেন্ট ছিল যে লেভেল 3 কোচ হতে হবে, সরি লেভেল 2 কোচ হতে হবে, লেভেল 1 টিউটর হতে হবে, টেস্ট প্লেয়ার হতে হবে, এবং ফ্লুয়েন্ট ম্যান্ডারিন জানতে হবে। সো আমি এই কোর্সটা করে রেখেছিলাম। সো আই ওয়াজ দ্য অনলি কোচ যিনি নাকি এই সাথে সাথে আমার ম্যান্ডারিন বলার বা বোঝার ক্ষমতাটা ছিল। তো সেখানে যাওয়ার পরে যেটা আমার কাছে মনে হচ্ছিল যে, আমি এর আগেও বলেছি যে লাইক মানে হচ্ছে যে ক্রিকেট এক নতুন ভাবে নিয়ে গেছি। নীল আর্মস্ট্রং যেমন প্রথম চাঁদে পা দিয়েছিলেন, সেরকম ক্রিকেট নিয়ে আমি সেখানে আবির্ভূত হয়েছিলাম। তবে একটা ঘটনা ঘটেছিল, সেটা যখন জাভেদ মিয়ানদাদ এসেছিল পাকিস্তানের ক্রিকেট দূত হিসেবে, তখন তাকে পরিচয় করিয়ে দিচ্ছিলাম আমরা যে ইনি 4টা বিশ্বকাপ খেলেছে বা 5টা বিশ্বকাপ খেলেছে, বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন, তিনি এতগুলো টেস্ট রান করেছেন, এতগুলো ওয়ানডে রান করেছেন। তা অলিম্পিক কাউন্সিল অফ চায়না থেকে একজন আমাকে জিজ্ঞেস করছে যে উনি কি কখনো কোনো গোল্ড মেডেল পেয়েছেন। সো ওরা ওই গোল্ড মেডেল ওরিয়েন্টেড কান্ট্রি, এবং আমরা খুবই আমরা এখন ওই হোপফুল। আপনি জানেন যে ক্রিকেট ইজ ইন দ্য অলিম্পিক্স নাও, 28-এ হচ্ছে লস অ্যাঞ্জেলেসে, তারপরে 32-এ হচ্ছে ব্রিসবেনে,
এবং 36-এ আশা করা যাচ্ছে ইন্ডিয়া বিড করবে হোস্ট করার জন্য। সো এই তিনটা অলিম্পিকে যদি ক্রিকেট থাকে তাহলে ক্রিকেট উইল বি পার্মানেন্ট স্পোর্টস, এবং পার্মানেন্ট স্পোর্টস হওয়ার সাথে সাথে এই যে কান্ট্রি লাইক ব্রাজিল, জার্মানি, ইউনাইটেড স্টেটস এবং অবশ্যই চায়না অনেক কিছু ক্রিকেটকে দিতে পারবে। সো সেটা ছিল শুরু, এবং গোল্ড মেডেল এখন তারা পাওয়ার জন্য তাদের ন্যাশনাল টিম 2 মাস ধরে সিডনিতে ছিল। তারা লক্ষ্য এবং তাদের যে টার্গেট ছিল সেই লক্ষ্যে তারা কাজ শুরু করে দিয়েছিল। তবে বলতে চাই যে সেই যে গিয়েছিলাম 2007-এ প্রথম চায়নাতে, সেখানে আমরা একটা ক্রিকেটের বীজ বপন করে এসেছিলাম। আমরা তাদের যে ক্রিকেটের বা স্পোর্টসের যে ল্যান্ড সেটা অত্যন্ত ফার্টাইল, এবং একটা ভালো বৃষ্টির অপেক্ষা করছিলাম, সেই বৃষ্টিটা হচ্ছে অলিম্পিক। এবং আমরা আশা করছি যে এই তিনটা সমন্বয়ে চায়না ক্রিকেটকে অনেক কিছু দিতে পারবে। নট অনলি ক্রিকেট, প্লেইং ক্রিকেট, বিজনেস ক্রিকেটও তারা বিশাল সহায়তা প্রদান করতে পারবে বিশ্ব ক্রিকেটকে। বুলবুল ভাই, প্রথম প্রশ্নটা আমি এই কারণেই করলাম কারণ আপনারা এলিট লেভেলে ক্রিকেট খেলেছেন, আপনি এলিট লেভেলে কোচিংও করিয়েছেন, কিন্তু যখন এমন একটা দেশে আপনি যাচ্ছেন ক্রিকেট ডেভেলপমেন্টের জন্য, যেখানে আপনাকে একদম ডেভেলপমেন্ট প্রসিডিউর থেকে শুরু করতে হচ্ছে, একদম জাস্ট লাইক হাউ টু হোল্ড দ্য ব্যাট, সেই প্রসিডিউর থেকেও শুরু করতে হচ্ছে, এইটা তো একজন এলিট লেভেলের কোচের জন্য ডিফিকাল্ট একটা ব্যাপার, তাই না? সেই ডিফিকাল্টিসটা কিভাবে ম্যানেজ করলেন? আমার যে কাজটা এখন, আমি গত 19 বছর ধরে করছি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের আমি অ্যাজ এ ডেভেলপমেন্ট অফিসার হিসেবে শুরু করেছিলাম। এখন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের এশিয়ান ম্যানেজার হিসেবে কাজ করছি গত 9 বছর ধরে। তো যে কাজটা করতে হয়, আমাদের মেম্বার ছিল আফগানিস্তান, এখন আমাদের মেম্বার আছে, যেমন অ্যাসোসিয়েট ওয়ার্ল্ডে বেশিরভাগ কাজ করে থাকি। ইউএই, নেপাল, হংকং, ওমান, যারা বিশ্বকাপ খেলেছে তারাও আমাদের মেম্বার। আবার একেবারে আপনি খুশি হবেন জেনে যে উজবেকিস্তান, তাজিকিস্তান, মঙ্গোলিয়া, ক্যাম্বোডিয়া এরাও আমাদের নতুন মেম্বার, ইনক্লুডিং চায়না। সো একটা কোচকে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে যে সহজভাবে কিছু শেখাতে হলে তাকে অসাধারণ কিছু জানতে হয়, এবং অসাধারণ জানতে হলে আপনি সাধারণভাবে শেখাতে পারবেন। তো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড এ টু জেড, পুরো হরাইজন্টালি এবং ভার্টিক্যালি ক্রিকেটের সবকিছু। এখানে ক্রিকেট উন্নয়নের কাজ করতে হলে শুধুমাত্র যে নতুন দেশগুলোর ক্রিকেট কিভাবে ব্যাট ধরতে হয় বা কিভাবে বল করতে হয় সেটা শেখাতে হয় না, তাদের যে কর্মকর্তারা থাকে, দেশের যে গভর্নমেন্টের লোকরা থাকে, তাদেরকেও বোঝাতে হয় যে ক্রিকেট খেলাটা কি। সো এটা শুধুমাত্র কোচিং নয়, কোচিং এর সাথে সাথে ক্রিকেট যে কালচারটা আছে, ক্রিকেটের যে ভ্যালুস গুলো আছে, ক্রিকেট কোথায় আছে, কোথায় যাবে, কোথায় যেতে পারে, তাদের মাধ্যমে সেটাও শেখাতে হয়। তবে অ্যাজ এ কোচ আমার কাছে মনে হয় এটা অত্যন্ত কঠিন একটা কাজ, কেননা ধৈর্যের সবচেয়ে বড় যে কাজটা সেটা একটু ধৈর্যের এবং প্রসেস জন্য ওয়েট করতে হয়। ডেফিনেটলি খুব ডিফিকাল্ট একটা কাজ, এবং ডিফিকাল্টিস গুলো পার করে আপনারা খুব সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছেন, এবং এই সফলতার একটা অন্যতম বড় এক্সাম্পলের জায়গা হচ্ছে বুলবুল ভাই আফগানিস্তান ক্রিকেট টিম। সাম্প্রতিক সময় তাদের যে ডেভেলপমেন্টের জায়গাটা, বিশ্ব আসরে তারা যেভাবে পার্টিসিপেট করে চমকে দিচ্ছে, এবং ওয়ার্ল্ড ক্রিকেটে বিশেষ করে সাদা বড় ক্রিকেটে তাদেরকে বলাই হচ্ছে যে নেক্সট বিগ থ্রেট। অনেকে বলছেন যে নেক্সট 10 বছরে তারা একটা ট্রফিও জিতে ফেলতে পারেন। আমি একটু আফগানিস্তানের এন্টায়ার ডেভেলপমেন্ট প্রসিডিউরটা আপনার মুখ থেকে জানতে চাই, যেহেতু ইউ হ্যাভ বিন আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ইট। তিনটা তাদের হাই পারফরমেন্স সেন্টার আছে, সেই জায়গায় আপনার কনসালটেন্সির জায়গা আছে। ওভারঅল প্রসিডিউরটা একটু আপনার কাছ থেকে জানতে চাই যে হাউ ডিড দে বিকাম সো সাকসেসফুল। যখন এশিয়ান ক্রিকেট কাউন্সিল আবিষ্কার করলো আফগানিস্তানকে, সেটা আবার সেই কৃতিত্বটা আমি কিছুটা আশাবুল ভাইকে দিচ্ছি, এবং সেখানে প্রথম দায়িত্ব দেওয়া হয়েছিল ইকবাল সিকান্দার বলে পাকিস্তানের এক এক্স ন্যাশনাল ক্রিকেটার আছেন, তাকে। সে আমাদের কলিগ ছিলেন। তা ইকবাল ভাই প্রথম যেখানে গিয়েছিলেন, তার মুখে গল্প শুনেছি, যিনি প্রথম যখন তিনি কাবুলে গেলেন, সে গিয়ে দেখলো যে 11টা প্লেয়ার তিনি ম্যানেজ করতে পারছে না। যে একটা দল যখন গঠন করা হবে, তাদের যে যুদ্ধ বিধ্বস্ত যে বিমানগুলো ছিল, তো বিমানগুলো, হেলিকপ্টার গুলো দিয়ে তারা ড্রেসিং রুম বানিয়েছিল। তাদের মাঠ ছিল একেবারে এবড়ো থেবড়ো, কিছুই ছিল না। এবং সেখান থেকে শুরু করে আজকে কিন্তু তাদের কাছে প্রায় 90,000-এর মতো রেজিস্টার্ড ক্রিকেটার আছে। তারা কিছুটা সাহায্য সহযোগিতা পেয়েছিল ইনিশিয়ালি। তাদের বেশ কিছু ক্রিকেটাররা ছিলেন তখন আফগানিস্তান পেশোয়ারের রেফিউজি ক্যাম্পে। সেখান থেকে কিছু ক্রিকেটার নিয়ে একটা প্রথম জার্নি শুরু করে। তারপরে কিন্তু পরবর্তীতে কাবুলে তাদের নিজস্ব ক্রিকেট বোর্ড গঠন করা হয়, এবং তারা কিন্তু পৃথিবীর একমাত্র দেশ যারা নাকি আজকে বিশ্ব মঞ্চে খেলছে শুধুমাত্র পারফরমেন্স দিয়ে। তাদের কিন্তু খুব স্ট্রং গভর্নেন্স নেই, তাদের ফাইন্যান্সিয়াল সাপোর্ট অত বড় নেই, তাদের ফেসিলিটি ওইভাবে ছিল না, এখন হয়েছে। কিন্তু পারফরমেন্স দিয়ে যে একটা দেশ এত দূরে আসতে পারে তার একটা মূর্ত প্রতীক হচ্ছে এই আফগানিস্তান। আর আফগানিস্তানের যদি আমি অত্যন্ত গর্বের সাথে বলতে পারি যে 100% কোচ, 99% না, 100% কোচ হচ্ছে আমাদের হাতের তৈরি।
আমরা সেখানে তাদের জন্য কাজ করেছি, করে যাচ্ছি। ইভেন আপনি জেনে খুশি হবেন, ইভেন এই যে চ্যাম্পিয়ন্স ট্রফি যখন চলছিল তার মাঝেও ফোন এসছে যে সিঙ্গেলস, যে তারা এই যে কিছু ডট বল খেলে ফেলেছে, যদিও তারা ডট বল কম খেলেছে, সেখানে জিজ্ঞেস করছিল কি করতে পারি আমরা এখন, আমি বলি, তোমাদের প্ল্যান কি? তো তখন তারা বলছিল যে আমরা কি করব, আমাদের যে ডোমেস্টিক ক্রিকেট আছে, ডোমেস্টিক ক্রিকেটে আমরা যে এত ওয়ানডে খেলা হয় আমাদের, সেখানে একটা নতুন ক্রাইটেরিয়া করে দিচ্ছি। সেই ক্রাইটেরিয়া হচ্ছে যে 90 এর নিচে যাদের স্ট্রাইক রেট থাকবে তারা সিলেকশনের কাছাকাছিও আসতে পারবে না। তো তারা যে তাদের যে ট্রেনিং প্ল্যান গুলো থাকে বা তাদের যে অ্যাকশন গুলো থাকে সেগুলো 100% হাই পারফরমেন্স রিলেটেড অ্যাক্টিভিটি, এবং তারা খুবই পারফরমেন্স ওরিয়েন্টেড একটা জাতি। তাদের কাছে তারা এমনও বলতে শুনেছি যে আমাদের মৃত্যুটা আমরা এত কাছে থেকে দেখেছি, যার জন্য আমাদের সেই সাহসটা আমাদের সব সময় থাকে, আমরা যে কোনো কিছু ফেস করতে পারি। আর হাই পারফরমেন্স সেন্টারের কথা বলছিলেন, ওটা খুব মজার একটা ব্যাপার হচ্ছে যে হঠাৎ করে 2022 সালে তাদের মাথায় আসলো যে তারা একটা হাই পারফরমেন্স সেন্টার করবে একটা কাবুলে। তারা কোচদের সাথে কথা বলা শুরু করলো, পাকিস্তানি কোচরা ছিল সেখানে, কিছু ইন্ডিয়ান সাপোর্ট স্টাফরা ছিল। সেই লক্ষ্যে আমি আর ইকবাল ভাই প্রথম তাদেরকে আবুধাবিতে একটা 2 দিনের ওয়ার্কশপ করাই যে হাই পারফরমেন্স সেন্টারটা কি, এটা কি প্রডিউস করতে পারবে, এবং তাদের আলটিমেট লক্ষ্যটা কি হবে। এবং এই 2 দিনের যে হাই পারফরমেন্স এর ওয়ার্কশপটা করেছিলাম সেটা মোর ছিল হাই পারফরমেন্স গভর্নেন্স, ট্যালেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ট্যালেন্ট ডেভেলপমেন্ট সার্চ কিভাবে করতে হয় এবং কিভাবে সাস্টেন করতে হয় ডেভেলপমেন্টে। যেমন ধরেন যে হাই পারফরমেন্স সেন্টারে আসতে হলে তাদের লক্ষ্য হবে যে 140-এর উপরে বল করতেই হবে, কিন্তু শুরু করতে হবে 120 থেকে 125-এর মধ্যে। সো তাদের যে ট্যালেন্ট সার্চ যে ছাঁকুনিটা ছিল, সেই ছাঁকুনিটায় ধরেন কিভাবে তারা প্লেয়ার বের করে আনবে, কিভাবে তারা ব্যাটার ইন্টারন্যাশনাল ব্যাটার বের করে আনবে, সেই লক্ষ্যে শুরু করেছিল। এবং আমি বলবো যে সেই ওয়ার্কশপটা এত সাকসেসফুল হয়েছিল, ব্যাক টু ব্যাক আমরা একটা লেভেল 3 কোর্সও করিয়েছিলাম। আমি সেই সময় বাংলাদেশ থেকে আশরাফুলকেও নিয়ে গিয়েছিলাম, আশরাফুল সেই কোর্সটা করেছিল, পরবর্তীতে সে এখন লেভেল 3 কোচ। তা সবচেয়ে বড় ব্যাপার যেটা বলতে চাচ্ছি যে দেশের আমরা যে ওই কাজটা করার পেছনে আমাদের প্রচুর হার্ডওয়ার্ক ছিল। হার্ডওয়ার্কটা বলতে বোঝাচ্ছি যে তাদের যে 30টার মতো ডিস্ট্রিক্ট আছে, বড় বড় ডিস্ট্রিক্ট আছে, সেই ডিস্ট্রিক্টগুলোতে তাদের কার কি গভর্নেন্স আছে, তার কতটুকু ক্রিকেট ফ্যাসিলিটি আছে, তার কতগুলো ইউথ প্লেয়ার আছে, সেই ইউথ প্লেয়ারদের মধ্যে কাদের কত পার্সেন্টের বয়স হচ্ছে ধরেন 14 থেকে 21, সেই পার্সেন্টেজটার সাথে এক এক ধরেন 25টা ইন্টারমিডিয়েট প্লেয়ারের সাথে একজন লেভেল 2 কোচ, 7টা লেভেল এলিট প্লেয়ারের সাথে একটা লেভেল 3 কোচ। সেই অনুযায়ী আমরা ট্রেনিং এডুকেশনের রোড ম্যাপটাও করে দিলাম এবং সেটা তারা ফলো করছে, এবং শুনে খুশি হবেন যে তারা এখন নিজেরাই তাদের লেভেল 2 কোর্স রান করছে, এবং যেটা কয়েক মাসে হয়ে গেল। সো তারা শুধু সাহায্য নিচ্ছে না, তারা সাথে সাথে তাদের যে লক্ষ্য আছে, ভবিষ্যৎ লক্ষ্য, নিজেরা স্বাবলম্বী হয়ে কাজ করার যে তাদের যে স্পৃহা বা তাদের যে প্ল্যান আছে, সেটা অত্যন্ত সিম্পল ভাবে তারা করে। তারা হয়তো ওই পলিটিক্যালি অতটা ইনভলভ হয় না, তারা অনেকটা অনেকটা ক্লিয়ারলি আমি বলবো তাদের যে রোড ম্যাপ থাকে সেই রোড ম্যাপ কাজ করে থাকে। আর সবথেকে ভালো বড় ব্যাপার হচ্ছে যে তাদের প্রত্যেকটা স্টেপসে তারা আমাদের সাহায্য নেয়, আমাদের সহযোগিতা নেয়। আর যখনই কোনো ম্যাচ জেতে এবং তাদেরকে কংগ্রেচুলেশন করে মেসেজ পাঠাই, তখন তারা প্রথম রিপ্লাইটা দেয়, বুলবুল ভাই, দে কল মি বুলবুল ভাই, দিস ইজ ইয়োর টিম অলসো। সো শুনতে ভালো লাগে এবং দেখতে ভালো লাগে একটা টিম গ্রো করছে। এবং 2023-এ যে বিশ্বকাপ ছিল, সেই বিশ্বকাপের যে হাই পারফরমেন্স প্ল্যানটা বলতে বোঝাচ্ছি যে কার সাথে খেলবে, কি কোন দিন কি ট্রেনিং হবে, তাদের যেমন গ্যাপ ছিল, যে প্রধান গ্যাপ ছিল তাদের ওপেনিং এ, তাদের গ্যাপ ছিল ফিনিশিং এ, ফিনিশারে অ্যাজ এ ব্যাটিং, এবং ডেথ বোলিং এ। কিন্তু আমরা যখন অ্যানালাইসিসটা করলাম তখন এই 3টে জিনিস বের হয়েছিল। কারণ পরবর্তীতে জনাথন ট্রট এবং হামিদ এবং তাদের যে কোচরা আছে তারা সেগুলো নিয়ে আমরা কাজ করিনি, বাট আমরা ফাইন্ডিংস গুলো তাদের দিয়ে দিয়েছিলাম, and they really work well, এবং আমরা দেখতে পাচ্ছি they are growing really good. বুলবুল ভাই, হোয়াট ওয়েন্ট অ্যাকচুয়ালি ভেরি রাইট, যেটা হচ্ছে আমরা আফগানিস্তানকে দেখেছি একটা সময় দে ওয়ার ভেরি মাচ প্রমিনেন্ট অন দেয়ার বোলিং অ্যাটাক, শাহপুর জাদরানরা যে সময়টা ছিলেন। আফটার দ্যাট সেকেন্ড জেনারেশন রশিদ খান, তাদের জেনারেশন এক পর্যায়ে পারফর্ম করেছে। থার্ড জেনারেশনে কোয়ান্টিটি নাম্বার অফ কোয়ালিটি ক্রিকেটার্স উঠে আসা শুরু করলো, রাহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, আজমাতুল্লাহ ওমরজাই। আবার ফোর্থ জেনারেশন এখন আমরা নূর আহমেদ বা সাদেকুল্লাহ আতালদেরকে দেখছি, তারাও যথেষ্ট প্রমিনেন্ট ক্রিকেট খেলছে। এই জায়গাটা আলটিমেটলি তাদের ক্রিকেটে কোনো জেনারেশন গ্যাপ তো নাই, উল্টো জেনারেশন বাই জেনারেশন প্রোগ্রেসটা দেখা যাচ্ছে। এই জায়গাটা হোয়াট ডিড দে ডু অ্যাকচুয়ালি রাইট, যেখানে প্রত্যেকটা জেনারেশনেই
খুব কোয়ান্টিটি নাম্বার অফ কোয়ালিটি ক্রিকেটার্স উঠে আসছে? আমার কাছে মনে হচ্ছে এটা খুবই ভ্যালিড একটা বিউটিফুল কোশ্চেন করেছেন, কেননা এটা নিয়ে আমরা কাজ করছি এবং এটা একটা পরিকল্পনার অংশ। পরিকল্পনার অংশ এই জন্য বলবো যে দেখেন, ওরা কিন্তু ওদের জীবন শুরু করেছিল ছোট বাচ্চা, তাদের যে সেকেন্ড জেনারেশন ক্রিকেটার ছিল তারা মোহাম্মদ নাবিকে দেখেছে, এবং 14 পর থেকে তারা রাশিদকে দেখা শুরু করেছে, পরবর্তীতে মুজিব আসলো। এতে কি হলো, তাদের যে ছোট ছোট বাচ্চা যারা ক্রিকেট খেলছে এখন, তাদের সামনে যে হিরোরা আছে, একটা হিরো অফ স্পিন করে, একটা হিরো লেগ স্পিন করে, একটা হিরো দুসরা করে সাধারণত। তো এই যে 3 ধরনের স্পিনার দেখে তারা বড় হওয়া শুরু করলো। আমাদের দেশে হতে গেলে একটা সময় ছিল অনেক বাঁহাতি স্পিনার ছিল, রফিক, এনামুল হক, মনি ভাইদের পরে পরে কিন্তু সবাই কিন্তু যারা এসেছিল সকলে কিন্তু ওই লেফট আর্ম স্পিনার হওয়া শুরু করলো। তাদের যে থার্ড জেনারেশন ক্রিকেটাররা আছে, তারা এই সেকেন্ড জেনারেশন ক্রিকেটারদের একটা ভার্সাটাইল বা বৈচিত্র্যময় স্পিনার দেখা শুরু করলো। আর ক্রিকেট বোর্ড অত্যন্ত চালাক, তাদের দেশে কিন্তু সমস্ত উইকেটগুলোকে টার্ফ উইকেটে রূপান্তরিত করা শুরু করলো। যেগুলো ওয়ার্ল্ড ক্লাস টার্ফ উইকেট ছিল না, বাট টার্ফ উইকেট শুরু করলো এবং তারা লং এর ভার্সন ক্রিকেট বেশি করা শুরু করলো। তো তখন হলো কি, টার্ফ উইকেটে বল করছে, লং এর ভার্সনে 10 ওভার, 15 ওভার, 20 ওভার করে বল করছে, এবং তাদের হিরো যারা আছে, একটা অফ স্পিনার আছে, একটা অফ স্পিনের দুসরা বল আছে, লেগ স্পিনার আছে। সো এই যে টার্ফ উইকেটে বল করার ফলে তাদের বলের যে টার্নিং এবং তাদের বাউন্সটা এটা অন্যরকম হওয়া শুরু করলো, অনেকক্ষণ ধরে বল করতে পারলো, এবং তারা যে তাদের হিরোদের দেখে যে প্র্যাকটিস গুলো শুরু করলো, তারা ওটা বাস্তবে প্রতিফলিত হতে পেরেছিল, বিকজ অনেকক্ষণ বল করতে পারতো এবং টার্ফ উইকেটে বল করতে পারতো। এই জন্য কিন্তু এটা কিন্তু থেমে থাকবে না, ইট উইল কন্টিনিউ। এবং এই প্রক্রিয়াটা আমার কাছে মনে হয় যে এটা শুধুমাত্র কাবুল বা কান্দাহারে না, দেশব্যাপী তারা করেছে, যার জন্য তাদের ট্যালেন্টেড ক্রিকেটারদের অভাব নেই। আমরা পাওয়ার জেনারেশন, শক্তি চুমুকে অ্যাকশন, পাওয়ার চুমুকে অ্যাকশন। আরেকটা বিষয় বুলবুল ভাই, সেটা হচ্ছে যে কমার্শিয়াল অ্যাসপেক্ট থেকে কিংবা গ্লোবালাইজেশনের ব্যাপার থেকে যদি আমরা চিন্তা করি, যে আমাদের বাংলাদেশে উই হ্যাড আ ক্যারেক্টার কল্ড সাকিব আল হাসান, যিনি গ্লোবালি খুব বেশি মাত্র রেকগনাইজড। আদারওয়াইজ আমরা হয়তো বা কালেব হচ্ছে, তামিম ভাই, মুশফিক ভাইদেরকে দেখেছি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ভালো মতো ট্রিট হতে, কিন্তু আফগানিস্তানের ক্রিকেটাররা ন্যাশনাল টিমে ডেবিউ হওয়ার আগেই তারা গ্লোবালি ভেরি মাচ রেকগনাইজড। আমি সাপোজ নূরের এক্সাম্পল দিতে পারি, যে বিফোর গেটিং ডেবিউ ফর আফগানিস্তান হি বিকেম সুপারস্টার, এবং আইপিএল বলি বা ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে তাকে নিয়ে একটা কারাকারি। গজনফর আফগানিস্তানের হয়ে ডেবিউ হওয়ার আগে ফ্র্যাঞ্চাইজি লিগে তাকে নিয়ে কারাকারি। এই যে কমিউনিকেশনের জায়গাটা, বা ঠিক আছে আফগানিস্তানে এই মাপের একটা প্লেয়ার আছে, এটা গ্লোবালি কিভাবে রেকগনাইজড হয়, ফ্র্যাঞ্চাইজিগুলো জানে কিভাবে এই বিষয়গুলো? এটা সাধারণত এজেন্টরা কাজটা করে থাকে এবং এজেন্টদের কাছে প্লেয়ার নাম্বার থাকে। তবে এখানে কিন্তু কোয়ালিটি একটা ব্যাপার। আপনি গুরবাজের কথা বলেন, আপনি গুরবাজকে কিন্তু ছোটবেলা থেকে ধরেন, বা ওই যে ইব্রাহিম জাদগানের কথা বলেন, এরা ধরেন, এটা যেটা আমি দেখেছি যে তারা কিন্তু তাদের একটা লক্ষ্য ছিল যে আমি অমুক জায়গায় পৌঁছাবো বা অমুক জায়গায় যাব, সেই লক্ষ্যে তারা কিন্তু শুধু ট্রেনিং করতো না, তাদের যে এজেন্টরা আছে, তাদের বড় ভাই, যেমন রাশিদ, তাদের এখন বড় ভাই রাশিদ ইজ ডুইং এ ওয়ান্ডারফুল জব ফর দেম, নাবি ইজ ডুইং এ ওয়ান্ডারফুল জব ফর দেম টু ইন্ট্রোডিউস উইথ এজেন্টস। এটা একটা ব্যাপার। একটা ব্যাপার হচ্ছে কি, আজকালকার ক্রিকেটটা কিন্তু, বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট কিন্তু এখানে দুটো জিনিস একটু এক্সট্রাঅর্ডিনারি লাগে। সেটা হচ্ছে যে একটা আনবিলিভেবল লোয়ার লেভেলের ফিটনেস, আমাদের যে বডি আছে, বডির, আর আফগানিস্তানরা বাই নেচার তার লোয়ার পার্টটা খুব স্ট্রং। তো লোয়ার পার্টটা স্ট্রং হওয়ার কারণে কিন্তু তাদের এই যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের যে পাওয়ার এবং স্ট্রেংথের দরকারটা হয়, সেই জায়গাটায় তারা একটু এগিয়ে থাকে অন্যান্য দেশের তুলনায়। সো সেই লক্ষ্যে আমি বলবো যে তাদের ফিজিক্যাল ফিটনেস, এবং যেহেতু তারা যুদ্ধবিধ্বস্ত একটা দেশ থেকে এসছে, তাদের মেন্টাল ফিটনেসটা আমাদের থেকে অনেক বেশি এগিয়ে। এখনো দেখবেন যে ঢাকা শহরে একটা ছেলে যখন স্কুলে যায়, তখন তার বাবা বা তার দাদি বা কেউ তার ছাতাটা তার জন্য ধরে রাখে। সো এখনো আমরা অনেকটা ইন্ডিপেন্ডেন্ট হইনি অতটা, যেমন একটা গাড়ি কিনতে গেলে বা বিয়ে করতে গেলে 100 লোকের পরামর্শ নিতে হয়, কিন্তু সেখানে কিন্তু তারা এতটাই ইন্ডিপেন্ডেন্ট এবং ফিজিক্যাল ফিটনেসে তারা এতটা এগিয়ে। এই দুটো কারণ যখন সংমিশ্রিত হয় ক্রিকেটের সাথে, তখন তাদের যে যাত্রাটা থাকে একটু অ্যাডভান্টেজ পজিশনে থাকে বলে আমি মনে করি। বলবো ভাই, আমাদের বাংলাদেশের কোচিং প্যাটার্ন নিয়ে যদি একটু জিজ্ঞেস করি, একদম ডেভেলপমেন্ট লেভেলের যে কোচিং প্যাটার্ন, সেই জায়গাটায় আধুনিকতার ছোঁয়া লাগতে এখন অনেক ঢের দেরি। আমরা মাঝে মধ্যে যখন বাইরের প্লেয়ারদের সঙ্গে কথা বলি, মানে কিছু জিনিস তাদের কাছ থেকেও বুঝতে পারি, যে যেমন আফগানিস্তানের অনেক প্লেয়াররাই একটা কথা বলেন যে তাদের যে ন্যাচারাল
বোলিং ক্যাপাবিলিটি বা ব্যাটিং ক্যাপাবিলিটি, তাদের কোচরা কখনো সে সমস্ত জায়গায় বেসিক নিয়ে ওইরকম ভাবে কাজ করে না, ন্যাচারাল জায়গাটার উপরে আর অনেক বেশি মাত্র এমফাসাইজ করেছে। সাপোজ কোনো একজন ব্যাটার যদি অন সাইডে ভালো শট খেলতে না পারে, তারা হয়তো ওইভাবে চিন্তা করে যে তার হয়তো বা লেফট আইটা ওইরকম ডমিনেটিং না, তার রাইট আইটা ওইরকম ভাবে ডমিনেটিং। এই যে বায়োমেকানিক্যাল অ্যাসপেক্টের জায়গাগুলো আপনারা যখন ডেভেলপমেন্ট প্রসিডিউরে কাজ করছেন, এখন কি আপনারা এই ধরনের আধুনিক কোচিং এর দিকে এনকারেজ করছেন ওই দেশগুলোকে, যে সমস্ত দেশে ডেভেলপমেন্ট প্রসিডিউরে কাজ করছেন? আর এই জায়গায় বাংলাদেশের অবস্থানটা কেমন দেখেন? আপনার সাথে এই যে কথা বলছি আজকে 8 তারিখ, এখন মেলবোর্ন টাইম 5:30, এবং আমি ঠিক 15 মিনিট আগে আপনার সাথে জয়েন করার আগে আমি একটা ইমেল পাঠিয়েছি আমাদের এশিয়ার যত দেশ আছে সবাইকে, যে আইসিসি তার নিজস্ব লেভেল 3 লঞ্চ করছে এবং সেটা এপ্রিল অনুষ্ঠিত হবে। কেন এই কথাটা বললাম, যে এখনকার কোচিং সিস্টেমটা কিন্তু এখন যে যে মধ্য কথা যেটা, সেটা তারা কখনো বলে না যে হোয়াট টু ডু, তারা বলে শুধু হোয়াট টু ডু, নট হাউ টু ডু। মানে আমাদের এখানে হয় কি, যে এইভাবে কর, এভাবে না করলে হবে না, এই ধরনের নেগেটিভিটি বা কোচিং এর যে কালচারটা আছে, হুইচ ইজ রং। আরেকটা ব্যাপার হচ্ছে এখনকার কোচিং যেটা, এখন যে যারা ন্যাশনাল টিমে খেলে বা হাই লেভেলে বা এলিট লেভেলে ক্রিকেট খেলে, সেখানকার কোচিংটা মোর মেন্টাল কোচিং হয় এখানে। এখানে আপনার কগনিটিভ কোচিং বলতে বোঝাচ্ছে যে আপনার ব্রেইন কতটা স্টিল থাকলে আপনি ভালো করে বল দেখতে পাবেন। আপনার চোখের যে মুভমেন্ট গুলো আছে, সে চোখের মুভমেন্ট কেমন, যেমন স্যাকাডিক মুভমেন্ট যেটা সাইড টু সাইড মুভমেন্ট হয়, সেটা সাধারণত সুইং বুঝতে পারে, বা পার্সুয়েট চোখের আপ এন্ড ডাউন যখন হয় তখন সেটা বাউন্স বুঝতে পারে। তো এই যে মোটর স্কিল যেগুলো আছে, যেগুলো মোটর স্কিল বলতে বোঝাচ্ছি যে ইম্প্যাক্ট অফ দি বল বা ব্যালেন্স বা বায়োমেকানিক্স এর যে তিনটা ইম্পর্টেন্ট পার্ট আছে, ব্যালেন্স, স্টেবিলিটি অ্যান্ড অ্যালাইনমেন্ট। এগুলোর আগে কিন্তু দরকার হয় হাউ স্টেবল, হাউ 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 স্টেবল ইজ ইউর ব্রেইন অ্যান্ড হাউ ইউর আই ইজ ওয়ার্কিং। সো আমরা মোর এখন লেভেল 3-তে মোর কগনিটিভ বা ম্যান ম্যানেজমেন্ট বা মেন্টাল ব্যাটিং বা মেন্টাল ক্রিকেট নিয়ে বেশি কাজ করি। সো এই জায়গাটা আমি জানি না আমরা কোথায় আছি এখন। আর আমার কাছে মনে হয় যে এই এই ইমপ্লিমেন্ট, দেখেন বুমরা কিন্তু এখন ওয়ার্ল্ডের নাম্বার 1 বোলার, অ্যান্ড হি ইজ ভেরি ন্যাচারাল বোলার। ওখানে ওখানে যদি বা মালিঙ্গা, ওকে যদি ওভার কোচিং করানো হতো তাহলে হয়তো বুমরা মালিঙ্গাদেরকে আমরা পেতাম না। সো এখন কোচিংটা হয়ে গেছে মোর ম্যান ম্যানেজমেন্ট, মোর মেন্টাল ম্যানেজমেন্ট। মনে হয় যে এখানে কোচিং কিন্তু ইন্ডিভিজুয়ালি ইট ইজ ডিফারেন্ট। একটা একই কোচিং সবার জন্য কাজ করে না। সো আমার মনে হয় যে কোচদের যে আন্ডারস্ট্যান্ডিং দ্য প্লেয়ার সাইকোলজি, which is extremely important to deliver high level coaching. হ্যাঁ, বলবো আরেকটা কথা চলে আসে কিনা, সেটা হচ্ছে ক্রিকেট মনে হয় পৃথিবীর একমাত্র খেলা যেখানে আপনি যে জায়গাটায় খেলেন সেই জায়গাটায় ট্রেনিং করেন না। মানে ক্রিকেটের ট্রেনিং ফ্যাসিলিটিসের জায়গাটা তো আসলে ডিফারেন্ট, বা ইনফ্রাস্ট্রাকচারাল জায়গাটা অনেক ডিফারেন্ট। আজকে যখন আমি কথা বলছি, আমরা আফগানিস্তান নিয়ে কথা বললাম যে 3টা হাই পারফরমেন্স সেন্টার আছে। আমাদের বাংলাদেশে ক্রিকেটটা প্রথমত ডিসেন্ট্রালাইজড না, আমাদের মিরপুর কেন্দ্রিক আমাদের ক্রিকেটটা। আমাদের কোনো হাই পারফরমেন্স সেন্টার এখন পর্যন্ত নাই, আমাদের কোনো স্পিন বোলিং মেশিনও নাই, সেটা কদিন আগে একজন কোচ কমপ্লেন করে গেছেন এই ব্যাপারটা নিয়ে। সো আলটিমেটলি এটা খুব খুব বেসিক একটা জিনিস একদম। আমি যদি ইনস্টিটিউশনাল পয়েন্ট অফ ভিউর জায়গায় বলি, এটা জাস্ট একটা এলিমেন্ট, একটা উপকরণ। সো আলটিমেটলি ওয়ার্ল্ড ক্রিকেট এখন যে স্ট্যান্ডার্ডে যাচ্ছে, বা ওয়ার্ল্ড ক্রিকেট এখন যে স্ট্যান্ডার্ডে চলে গেছে, উইদাউট ডিসেন্ট্রালাইজিং আওয়ার ক্রিকেট, উইদাউট মেকিং দ্য ইনফ্রাস্ট্রাকচার রাইট, এটা কতটুকু আসলে প্রোগ্রেস করা সম্ভব ওয়ার্ল্ড ক্রিকেটের পার্সপেক্টিভে? এখন তো ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার কথা ধরুন, তারা যে ট্রেনিং সেশন গুলো ডিজাইন করে, তাদের যে হাই পারফরমেন্স সেন্টার গুলো আছে, সেখানে তারা কন্ডিশনাল ট্রেনিং করে। কন্ডিশনাল ট্রেনিং এই জন্য বোঝাচ্ছি, যেমন ব্রিসবেনে যদি আপনি ট্রেনিং যখন তারা করবে, তারা সাপোজ দে আর গোইং টু ইন্ডিয়া, সাপোজ গোইং টু ইংল্যান্ড, তো এই যে দুটো দেশের যে ক্লাইমেট থাকে, তাদের সেই ইনডোর রুমটা ওই ধরনের ক্লাইমেটে হয়ে যায়, ওই ধরনের টেম্পারেচার থাকে, ওই ধরনের থাকে, হিউমিডিটি থাকে, ওইভাবে তারা ট্রেনিং করে। কামিং ব্যাক টু বাংলাদেশ, আমার কাছে মনে হয় যে আমাদের গোড়াতে যে গলদটা আছে, সেই গলদটাই আমাদের নিয়ে কাজ করা উচিত। যেমন ধরেন, আমরা এই কদিন আগেও দেখলাম খুব চিল্লাচিল্লি হলো বাংলাদেশে যে কেন ক্লাব থেকে ডাইরেক্টরদের নেওয়া হবে, কম নেওয়া হবে, রিজন থেকে বেশি নেওয়া হবে, এই ধরনের কথাবার্তা চলছিল। আমাদের আসলে আমাদের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল বা যারা এই এই পলিসিগুলো তৈরি করে, দে আর 100% রাইট।
100% রাইট। এই জন্য বলবো যে আমাদের যে পলিসি ইজ ভেরি ভেরি এফেক্টিভ অ্যান্ড ইফ উই রিয়েলি ইউজ দিস প্রোভাইডেড। যেমন ধরুন কেন আমি কথাটা বললাম যে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে 2 জন আমাদের কাউন্সিলর দেয়া হয়। তাদের প্রধান কাজ হওয়া উচিত বা হওয়া উচিত ছিল যে তারা সরকারের সাথে যত লিয়াজো থাকবে, সরকারের সাথে যত ফেসিলিটি বের করে আনতে হবে, সরকারের সাথে যত কানেকশন তৈরি করতে হবে, এই 2জন করবে। আপনি ধরেন আরেকটা উদাহরণ দিচ্ছি যে চিটাগং থেকে একজন ডাইরেক্টর আসলো বা 2জন ডাইরেক্টর আসলো। তাদের প্রধান কাজ হবে যে চিটাগংয়ে কতটুকু ক্রিকেট তারা চালাচ্ছে, কতটুকু ইউথ প্লেয়ার তাদের কাছে আছে, চিটাগংয়ে কতটুকু ফেসিলিটি এই মুহূর্তে আছে, তারা ঢাকা এসে তারা ডাইরেক্টর হিসেবে যুদ্ধ করবে। বাংলাদেশের যে 64টা জেলা আছে, বাংলাদেশের যে 25টা ডাইরেক্টররা আসে, তাদের প্রধান কাজ হবে যে তারা যে জেলা থেকে আসবে তাদের জেলার ক্রিকেটের উন্নয়ন করে এসে তারা ঢাকায় সেটা বলবে এবং সেই জেলার জন্য তারা ফেসিলিটিটা নিয়ে যাবে। আরেকটা জায়গা আছে যেখান থেকে সার্ভিসেস এর রিপ্রেজেন্টেটিভ আসে বা বিশ্ববিদ্যালয়ের রিপ্রেজেন্টেটিভ আসে বা ক্রিকেটারদের রিপ্রেজেন্টেটিভ আসে। তাদের কাজ হবে যে আমাদের যে আর্মি, এয়ারফোর্স, নেভি, পুলিশ, আনসার সেখানে ক্রিকেট হবে, বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট হবে। তো গোড়ায় কেন আমি গেলাম যে ডাইরেক্টরদের প্রধান কাজ হচ্ছে যে তারা তাদের যে জেলায় ক্রিকেট বা তাদের বিভাগে যে ক্রিকেট হচ্ছে। এখন যদি আপনি একটা ডাইরেক্টরকে জিজ্ঞেস করেন, ভাই আপনি তো চিটং থেকে এসছেন বা বরিশাল থেকে এসছেন, আপনার কতগুলো প্লেয়ার আছে, আপনার কটা ফেসিলিটি আছে, আপনার কটা স্কুল খেলে, কটা মেয়ে ক্রিকেটার আছে, কিছু বলতে পারবেন না, বিকজ দে ডু নট কেয়ার অ্যাবাউট দ্যাট। তো ওই সবকিছুর মূলে হচ্ছে যে যেই প্রতিনিধিটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর হয়, তার কিন্তু প্রধান কাজ সেই জেলা থেকে যে আসবে সেখানে ক্রিকেট উন্নয়ন করলে অটোমেটিক্যালি আপনার দেশব্যাপী ক্রিকেটের উন্নয়ন হবে। সেখানে লিগ হবে, স্কুল ক্রিকেট হবে, কলেজ ক্রিকেট হবে, মেয়েদের ক্রিকেট হবে। তাদের ক্রিকেটের যে 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 সামগ্রী লাগবে সেগুলো ক্রিকেট বোর্ড থেকে তারা কম পয়সা নিয়ে যাবে। সেই কাজগুলোই তো ক্রিকেট বোর্ডের মিরপুর থেকে তো সব কাজ করা সম্ভব না। তো এই ডাইরেক্টরদের প্রধান কাজগুলো ছিল এগুলো, এবং তারা তারা যদি না করে তাহলে হবে না। অবশ্যই আমাদের আমাদেরকে ডেভেলপ করতে হলে আমাদের উই হ্যাভ টু বি নর্মাল ফার্স্ট, তারপরে আমরা উপরে যাব। উই আর দি মোমেন্ট উই আর অ্যাবনর্মাল, আমাদের কার্যক্রমের কোনো মিল নেই। তারপরেও শুনি যে ডাইরেক্টররা ক্রিকেট বোর্ডে যারা যে ক্রিকেট বোর্ড যে টাকাটা আয় করে আইসিস থেকে বা টেলিভিশন রাইট থেকে বা বিভিন্ন জায়গা থেকে, সেই টাকাটা আসে হচ্ছে হয় ক্রিকেটারদের উন্নয়নের জন্য, ক্রিকেটের উন্নয়নের জন্য, অবকাঠামো উন্নয়নের জন্য, বা যেই ছেলে বা মেয়েটা এখন জন্মগ্রহণ করেনি তার জন্য একটা অবকাঠামো তৈরি করা। সেখান থেকে তারা টাকা নিয়ে বিশ্বকাপ ক্রিকেট দেখতে যায়। এর থেকে বড় লজ্জা আর কি হতে পারে? সো আমি এই কথাগুলো কেন বললাম যে আপনি যে ইনফ্রাস্ট্রাকচারের কথা বললেন বা হাই পারফরমেন্স সেন্টারের কথা বললেন, এগুলো তো তাদের মাথা থেকে আসবে। আজকে যেই 6টা বিভাগ আছে, 6টা বিভাগ বা 7টা বিভাগ, যে কটাই বিভাগ আছে বা যারা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে, তাদের ওখানে তো ওয়ার্ল্ড ক্লাস হাই পারফরমেন্স সেন্টার থাকার কথা। কেননা সব বাংলাদেশে যদি আপনি বরগুনা জেলায় গিয়ে বলেন যে আমি সামি এসছি অ্যাজ এ ক্রিকেট কোচ, আমি ক্রিকেট খেলা শেখাবো, 90টা ছেলে মেয়ে আসবে ক্রিকেট খেলতে। ক্রিকেট এত পপুলার। আমরা কি করছি এই নাম্বারগুলো নিয়ে? আমরা তো কোনো কাজেই লাগাচ্ছি না। তো আমার কাছে মনে হয় যে ডাইরেক্টরদের প্রধান কাজ হওয়া উচিত তার যে জেলায় প্রতিনিধি হিসেবে ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর হয়, তার সেই জেলায় কতটুকু ক্রিকেট হচ্ছে সেটা নিয়ে যুদ্ধ করা, এবং সেই যুদ্ধের মাধ্যমে জয়ী হয়ে তার ডিস্ট্রিক্টে বা তার বিভাগে বড় বড় অবকাঠামো তৈরি করা। স্টেডিয়াম না, অবকাঠামো বলতে বোঝাচ্ছি যে প্র্যাকটিস ফেসিলিটি, একটা ভালো ফিক্সচার, একটা কম দামে ক্রীড়া সামগ্রী, একটা কম্পিটিটিভনেস। তাহলে কিন্তু বাংলাদেশ শুধুমাত্র আজকে যে 6-7-এ আমরা আটকে আছি, প্রত্যেকটা ফরম্যাটে আমরা নাম্বার 1-2 হতে পারবো। আদারওয়াইজ কিন্তু এভাবে চললে উই আর গোয়িং ব্যাকওয়ার্ড। তো যেহেতু আপনার কোশ্চেনটা ছিল যে ফ্যাসিলিটি বা অন্যান্য দেশের তুলনায় আমাদের নেই, এই কাজগুলো করলে অটোমেটিক হয়ে যাবে। আমাদের তো টাকার অভাব নেই। তো আমি হয়তো একটু রুডলি কথাগুলো বললাম, বাট দিস আর ট্রুথ, এগুলো সত্য কথা। বলবো আপনি স্টেডিয়াম এবং ওই যে মাঠের ফ্যাসিলিটির কথা বললেন, আমি কদিন আগে একটা আর্টিকেল পড়ছিলাম, সেখানে দেখলাম যে আফগানিস্তান ক্রিকেট তারা স্টেডিয়ামে এমফাসাইজ করার চাইতে খেলার মাঠে এমফাসাইজ করেছে বেশি, যেখানে তারা হয়তো বা গ্রাউন্ড এবং ভালো গ্রাউন্ড, ভালো উইকেট সেটা তৈরি করার থেকে রাদার দেন ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জায়গা, যে স্টেডিয়ামগুলোতে একটা সামগ্রিক ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপার থাকে, তার চাইতে আমাদের বাংলাদেশে যদি আমি বলবো ভাই গেল 5 বছরে পূর্বাচল স্টেডিয়ামটার যদি একটা আপডেট পাই, সেই আপডেটটা গেল 3-4 দিন আগে পেয়েছে যে নামটা পরিবর্তন হয়েছে। আদারওয়াইজ সেই পূর্বাচল স্টেডিয়ামটা গেল 5 বছর ধরে হচ্ছে। আমাদের এই জায়গাটায় প্লেয়াররা যখন বিকেএসপিতে প্রিমিয়ার লিগের খেলা খেলতে যান, ভোর 5টার সময় ঘুম থেকে উঠে তারপর আমিন বাজারে কতক্ষণ জ্যামে পড়বেন সেই অ্যানালাইসিস করতে করতে টায়ার্ড হয়ে তারপর খেলতে যান। বিকেএসপি থেকে আমরা এখনো প্রিমিয়ার লিগ সরাতে পারিনি।
সো আলটিমেটলি এই জায়গাটা একটু আফগানিস্তানের এক্সাম্পলটা যদি আপনি দেন, মানে তারা আসলে কিভাবে কাজটা করেছে বা গ্রাউন্ড ফ্যাসিলিটিসটা রেডি কিভাবে করেছে, আপনি তো দেখেছেন খুব কাছ থেকে, বা প্রক্রিয়াটা সম্পর্কে আপনি অবগত আছেন। একটা একটা মাঠ তৈরি করতে কিন্তু আপনার 3টে স্টেজ, ওরা বলে 3 স্টেজ বা 4 স্টেজ। তো আফগানিস্তান শুধু না, অনেক দেশে কিন্তু স্টেজ 1 স্টেডিয়াম করে। স্টেজ 1 স্টেডিয়াম বলতে বোঝাচ্ছে যে একটা মাঠ থাকবে, ওখানে অ্যাটলিস্ট 5টা থেকে 11টা, সাধারণত অড তারা নাম্বার উইকেট বানায়। 5টা থেকে 11টা তারা উইকেট বানায়, তাদের 2টো ড্রেসিং রুম থাকে, দ্যাটস ইট। তারপরে স্টেজ 2 তে গেলে তারা সেখানে করে ছোট্ট একটা গ্যালারি করে বা পার্কিং এর ব্যবস্থা করে। স্টেজ 3 তে গেলে তারা ফ্লাড লাইট বা বড় বড় গ্যালারির কাজ করে। স্টেজ 1 এর যে স্টেডিয়াম গুলো আছে, আপনি পূর্বাঞ্চলের কথা বলছিলেন যে পূর্বাঞ্চলে একেবারে ঢাকার কাছে এত বড় একটা জায়গা, আমরা সেখানে, আপনি জানেন এখানে একটা গ্রুপ এসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে, তৎকালীন কিছু ডাইরেক্টর ছিল, এখনো তারা ডাইরেক্টর, এখানে ঘুরে গিয়েছে বিভিন্ন, তারা কিন্তু এর আগে 10-15 বার ঘুরে গিয়েছে। তারা এসে বিভিন্ন স্টেডিয়াম দেখে গিয়েছে যে এখানকার আদলে ওখানে স্টেডিয়াম করবে কিনা। এটা একটা মানে হাস্যকর ব্যাপার যে অস্ট্রেলিয়ার মাটি, অস্ট্রেলিয়ার যে ক্লাইমেট, অস্ট্রেলিয়ার যে নিড, অস্ট্রেলিয়ান স্টেডিয়াম গুলো কিন্তু দিস ইজ অল মাল্টিপারপাস স্টেডিয়াম, কিন্তু এখানে শুধুমাত্র ক্রিকেট খেলা না, সব খেলা হয়। তো এখানে কেন আসতে হবে বা এখানে এত টাকা খরচ করে কেন এখানে দেখে যেতে হবে? আমাদের দরকার হচ্ছে একটা ভালো উইকেট, আমাদের দরকার হচ্ছে বেসিক, ইভেন কন্টেইনার ড্রেসিং রুম হলে অসুবিধা নেই, আমাদের কিছু একটা বেসিক ড্রেসিং রুম যেখানে কিছু ওয়াশরুম চেঞ্জ রুম থাকবে, দ্যাটস ইট, এর বাইরে তো কিছু দরকার নেই। তো এইরকম কিছু মাঠ আজকে প্রায় 16-17 বছর ধরে শুনছি, কিন্তু কিছুই হচ্ছে না। আমরা বড় বড় ইমারত করতে ব্যস্ত, যে ইমারত করলে হয় কি, এখানে অনেক অনেক কিছু, অনেক বাণিজ্য হয়, সেই বাণিজ্যের দিকে আমরা বেশি ঝুঁকে পড়ি। আমার ক্রিকেটের যে ভালোবাসা, ক্রিকেটের জন্য যতটুকু করা উচিত, দেখেন একটা ছোট উদাহরণ দিই যে বাংলাদেশে তো জেলা স্কুল আছে প্রায় 30 থেকে 40টার মতো জেলা স্কুল আছে, এবং জেলা স্কুলে কিন্তু সেই পাকিস্তান আমল থেকেই মাঠ ছিল। এই মাঠগুলোতে কিন্তু একটা করে সিনথেটিক পিচ যদি বসিয়ে দিতাম আমরা, তাহলে কিন্তু 12 মাস ফুটবলও খেলতে পারতো, ক্রিকেটও খেলতে পারতো। এবং তাহলে কিন্তু আপনাকে আর ওয়েট করতে হতো না যে কবে আপনি একটা উইকেট বানিয়ে দেবেন তারপর খেলবে। এই একটা ছেলে একবার যখন ব্যাটের মাঝখানে লাগবে ব্যাটিং করতে গেলে, পরবর্তীতে সে আবার পরের দিন প্র্যাকটিসে আসবে। সে যদি একটা একটা বোলিং করতে গিয়ে একটা উইকেট পায়, নেক্সট ডে আবার সে আসবে। সো এই যে একটা কালচারাল যে একটা ব্যাপার, সেটা আমরা করতে পারিনি দেশব্যাপী। আর প্রিমিয়ার লিগের কথা বললেন, এখন যেহেতু আমাদের বাংলাদেশের ঢাকা প্রিমিয়ার লিগটা লিস্ট এ একমাত্র ইভেন্ট, এবং এটা খেলে আমরাও ক্রিকেটার হয়েছিলাম, যাই হয়েছিলাম, এবং এই ক্রিকেটটা এত কম্পিটিটিভ এবং এত ভালো ক্রিকেট, এবং ক্লাবের কর্মকর্তাদেরকে আমি বলবো যে তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত যে তারা ভূতের মতো করতে টাকা জোগাড় করে এনে ক্লাবগুলো চালায় বা টিমগুলো তারা বানায় বা তারা খরচ করেন। যদি আমরা এটা দেশব্যাপী ছড়িয়ে দিতে পারতাম, যে এখন যদি আমরা আমরা গত বছরের যে স্ট্যান্ডিং ছিল লিগে, সেই স্ট্যান্ডিং অনুযায়ী যদি আমরা 4টা বিভাগে 4টা করে টিম পাঠিয়ে দিতাম, এবং 5টা করে খেলবে, 5টা করে টিম ম্যাচ যদি এক একটা ভালো, যেমন চিটাগাং এ আছে, আপনার খুলনাতে আছে, আপনার সিলেটে আছে, আপনার বড় ঢাকাতে অবশ্যই, এই যে বড় বড় স্টেডিয়াম গুলো আছে, স্টেডিয়ামে তারা লিস্ট এর একজনের বিরুদ্ধে 5টা করে ম্যাচ খেলবে। 5টা করে ম্যাচ খেলে তারপর ঢাকায় যদি ফাইনাল রাউন্ড খেলতে আসতো, অ্যাটলিস্ট তারা 30 থেকে 40টা ম্যাচ খেলতে পারতো। তো এই যে প্রত্যেকদিন বিকেএসপিতে দৌড়ে যাওয়া, এবং আপনি বললেন, আমি আগের প্রোগ্রামে শুনেছি যে আমিনবাজার জ্যাম বা ওই যে বিকেএসপিতে যাওয়ার সময় যে আশুলিয়া জ্যাম, আমি নিজেও কিন্তু, আমার মনে আছে আমরা যখন শেষের দিকে খেলতাম, মোহামেডানের খেলা পড়তো বিকেএসপিতে, প্রত্যেকদিন আমরা লেট থাকতাম, প্রত্যেকদিন সামহাও। তো লেট ম্যাচ তখন তো হয়তো প্লেন কন্ডিশনের সহজ ছিল, দেরি করে শুরু করতাম। সো আমাদের চিন্তাধারাটা, আমাদের যে বক্সটা আছে, এই বক্সের বাইরে থেকে চিন্তা করতে হবে, আউট অফ দ্য বক্স আমাদের নতুন নতুন চিন্তা আনতে হবে। গতানুগতিক ভাবে যদি আমরা এগোতে থাকি, তাহলে কিন্তু আমরা এগোতে পারবো। আরেকটা কথা বলে রাখি এখানে, যেহেতু আমাদের এই ক্রিকেট বোর্ডের যারা ডাইরেক্টর আছেন, তারা অনেকে ক্লাবের কর্মকর্তারাও, এবং যেহেতু তারা ক্লাবের কর্মকর্তারা ওখানে ডাইরেক্টর হিসেবে যায়, তাদেরও কিন্তু কিছু সলিড দায়িত্ব আছে, যে আমি ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর হয়েছি অমুক ABC ক্লাব থেকে, আমি চাই আমার ক্লাবের নিজস্ব মাঠ করে দেন আপনারা, আমি চাই আমার ক্লাবের আরো ম্যাচ খেলার ব্যবস্থা করে দেন, চাই আমার ক্লাবের একটা এজ গ্রুপের টিম করে দেন। তারাও যেন ক্রিকেট বোর্ডে শুধুমাত্র ডাইরেক্টর হতে আসে না, এসে কিছু আদায় করে নিতে পারে। সো আদায় করে নিতে পারলে ক্লাবগুলোও বড় হতো, ক্লাবগুলো বড় হলে প্লেয়ারগুলোও বড় বড় সুবিধা পেতে পারতো। ভাই, কোচিং প্যাটার্ন নিয়ে যদি একটু কথা বলি, যে আমাদের গেম ডেভেলপমেন্ট একটা ডিপার্টমেন্ট আছে, সেই গেম ডেভেলপমেন্টে
64 জেলায় জেলা কোচেরা আছেন, ডিভিশনাল কোচেরাও আছেন, এবং সেই সঙ্গে ক্রিকেট বোর্ডের একদম কোর যারা কোচ আছে প্রত্যেকে গেম ডেভেলপমেন্টের একটা পার্ট। বাট ফ্যাক্টের জায়গাটা হচ্ছে আমাদের কোচেস এডুকেশন প্রোগ্রামটা, সেই কোচেস এডুকেশন প্রোগ্রামটা আপডেটেড না, আমাদের কোচেস এডুকেটর নাই। এই মুহূর্তে আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলতে পারবো না যে আমাদের বাংলাদেশের কোচেস এডুকেটর কে। এই পার্টটা কি মনে হয় যে সবসময় আমরা অবহেলিত, বা আমরা হয়তো বা জানিও না যে এরকম কোনো কনসেপ্টের জায়গা আছে, বা যদি জানি তাইলে সেই জায়গাটা আসলে নাই। কারণ আমি যতদূর মনে করতে পারি আশফাক বাপ্পি সর্বশেষ ছিলেন গেম এডুকেটর বা কোচেস এডুকেটর হিসেবে, এরপর থেকে আমি কারো নাম বলতে পারি না আসলে। এই জায়গাটা কি আপনার কাছে মনে হয় সবসময় উপেক্ষিত আছে? হ্যাঁ, আশফাক বাপ্পির কথা বললেন। আশফাক বাপ্পি এখন মিয়ানমারের জেনারেল ম্যানেজার অ্যান্ড হি ইজ ডুইং এ ওয়ান্ডারফুল জব। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশে কিন্তু দারুণ কাজ করছে। আসলে হয় কি, ক্রিকেটটা বেঁচে থাকে কয়েকটা পিলারের উপরে। একটা তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট পিলার যেটা, সেটা হচ্ছে গেম এডুকেশন বা ট্রেনিং এডুকেশন ডিপার্টমেন্ট। এই ট্রেনিং এডুকেশন ডিপার্টমেন্টে কিন্তু আপনি আম্পায়ারিং শেখাবেন, আম্পায়ার তৈরি করবেন, কোচ তৈরি করবেন, ম্যাচ রেফারি তৈরি করবেন, আপনি হাই পারফরমেন্স কোচ তৈরি করবেন, হাই পারফরমেন্স ম্যানেজার তৈরি করবেন। আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমাদের এই জায়গাটা মাইনাসে আছি, আমরা জিরো না, মাইনাসে আছি। আমি খুব ক্লোজলি ফলো করি, যেহেতু আমি এই কাজটা আইসিসির পুরো গ্লোবাল লিড করি এখন, মোটামুটি বলা যায়। এই আফগানিস্তানের মতন দেশে বা পাকিস্তান একটা ফুল মেম্বার, এদের লেভেল 3 কোর্স কিন্তু আইসিসি এশিয়া থেকে আমরা ডেলিভার করেছি। আমরা লেভেল 3 কোর্স করে যাচ্ছি আইসিসির, একটা হচ্ছে আমাদের এশিয়ার, একটা হচ্ছে গ্লোবাল, খুব শীঘ্রই দুটো একসাথে ডেলিভার করব। আল্লাহর রহমতে আমি এখন আইসিসির লেভেল 3 মাস্টার এডুকেটর, যারা নাকি প্রথমে হচ্ছে প্লেয়ার, তারপর হচ্ছে কোচ, তারপর হচ্ছে কোচ টিউটর, তারপর হচ্ছে মাস্টার এডুকেটর। আমি এই কথাগুলো কেন বললাম, যে বাংলাদেশে এই কোনো কাজ হয় না। বাংলাদেশে যে একটা ছেলে, আপনি একটা স্কুল খুলে বসে আছেন কিন্তু স্কুলের টিচার নেই, এবং টিচারদের যে টিচার ট্রেনিং কলেজ থাকে সেটাও নেই। সো ক্রিকেট কিভাবে এগোবে বলেন আপনি? এই যে বলছিলেন যে আফগানিস্তানের প্লেয়াররা তারা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজে খেলতে যাচ্ছে, আমাদের প্লেয়াররা অতটা খেলতে পারছে না, বা আমাদের যে ক্রিকেটের যে প্রতিভা আছে, আমি জোর গলায় বলতে পারি আফগানিস্তান বলেন, বিভিন্ন দেশ থেকে আমরা অনেক এগিয়ে। এই জন্য যে আমাদের যে খেলার ইচ্ছা, আমাদের যে নাম্বার অফ প্লেয়ার্স, আমাদের যে সুযোগ সুবিধা দেশে আছে, সুযোগ সুবিধা বলতে বোঝাচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের যে পিতা মাতা যারা আছেন, গার্জেনরা সবাই চায় ক্রিকেটার হোক আমার ছেলেটা বা মেয়েটা। কিন্তু ক্রিকেট বোর্ডের কিন্তু দায়িত্ব হচ্ছে যে আমার দেশে যত ইউথ ক্রিকেটার আছে সেই রেশিও অনুযায়ী আমাদের কি কোচ আছে। আমি একটা প্রোগ্রাম রান করি আইসিসিতে, সেটা হচ্ছে কানেক্ট অ্যান্ড গ্রো। তো কানেক্ট অ্যান্ড গ্রোতে হচ্ছে যে একটা দেশের ইউথ পপুলেশনের সাথে ম্যাচ করে সেই দেশের 100 নাম্বারের সাথে যেন একটা লেভেল 1 কোচ থাকে, আপনার যেন 50টা নাম্বারের সাথে একটা লেভেল 2 কোচ থাকে, এবং এর আগে বলেছি যে 7টা এলিট প্লেয়ারের সাথে আপনার একটা লেভেল 3 কোচ থাকা উচিত। কিন্তু আমাদের দেশে কিন্তু আমি খুব ক্লোজলি ফলো করি, আজকে প্রায় 15 বছর ধরে একটা লেভেল 2 কোর্স করেছে, তাও ওটা বাপ্পিকে ডেকে এনে, জেমি সিডেন্সকে ডেকে এনে কোনোভাবে একটা কোর্স দাঁড় করিয়েছি। আমাদের আরেকবার একটা ইন্ডিয়া থেকে হয়তো বায়োমেকানিক্স টিম এসে 1-2 দিনের একটা কোর্স করিয়ে দিয়ে গিয়েছে। যেইখানে হওয়া উচিত বাংলাদেশে প্রত্যেক বছরে অ্যাটলিস্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ অ্যাটলিস্ট 50 থেকে 70টা কোর্স হওয়া উচিত ছিল 15 বছরে, এক একটা বছরে। আর সেন্ট্রালি অ্যাটলিস্ট 3টা করে কোর্স হওয়া উচিত ছিল। এই 15 বছরে কিন্তু প্রায় কয়েকশো কোচিং কোর্স হয়নি বলে কিন্তু আমাদের ক্রিকেটটা পিছিয়ে আছে। আজকে ক্রিকেট পিছিয়ে থাকার অন্যতম প্রধান কারণ হচ্ছে যে আমাদের কোচ ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট ইজ স্লিপিং। কোনো কাজ হয় না, কোনো কাজ হয়ও নি। যিনি দায়িত্বে ছিলেন এই ট্রেনিং এডুকেশন ডিপার্টমেন্টের, বা যার কারো কথা ছিল, তিনি নিজেই বিভিন্ন সময় কোচ হওয়ার জন্য ব্যস্ত হয়ে যেতেন, যার জন্য কিন্তু ওই কোচ তৈরি করার কাজটা কিন্তু হয়নি একেবারে। আর এখনো সময় আছে যে আমরা যদি এখন দেশব্যাপী ভালো ক্রিকেট কোচের কথা বাদ দেন, ভালো ক্রিকেট টিচার তৈরি করতে না পারি, সেই টিচারদেরও বিভিন্ন স্টেজ আছে। যেমন কিছু ক্রিকেট কোচরা একেবারে গ্রাসরুটে শেখাবে, কিছু তারা ইন্টারমিডিয়েট প্লেয়ারদের শেখাবে, কিছু শেখাবে যারা জাতীয় দলে খেলতে যাচ্ছে, হাই পারফরমেন্স প্লেয়ারদের করা হবে। এই জায়গাটায় মনে হয় আমাদের আরো অনেক ঢেলে সাজানোর জায়গা আছে, এবং ইট ইজ অলরেডি উই আর ভেরি ভেরি লেট। আমাদের তাড়াতাড়ি অ্যাকশন নিয়ে যাওয়া উচিত। বলবো এই ব্যাপারে আপনার ব্যাপারে একটা কমপ্লেইন আছে আমাদের দেশের ক্রিকেটে। সেই কমপ্লেইনের জায়গাটা হচ্ছে আপনি আইসিসির মাস্টার এডুকেটর, আপনি বিভিন্ন কোচদেরকে আপনি শেখাচ্ছেন, বাট বরাবরই একটা কথা বলা হয় যে আপনি অনেক ব্যস্ত, যে কারণে বাংলাদেশের ক্রিকেট ডেভেলপমেন্টে যদি আপনাকে কখনো বলা হয়
আপনার সেই আগ্রহের জায়গাটা দেখা যায় না, কারণ আপনার বিভিন্ন ব্যস্ততার জায়গাটা থাকে। আমি একটু আপনাকে সরাসরি যেহেতু পেয়েছি, সত্যি কি তাই? বিষয়টা কি সেরকম যে আপনার ব্যস্ততার জন্য আপনি দেশের হয়ে কাজ করতে উইলিং না, যে বিষয়টা আমাদের ক্রিকেট পাড়ায় প্রচলিত আছে? ধন্যবাদ। আমার কাছে মনে হয় যে এটা একটা খুবই ভ্যালিড এবং ভেরি কনসিস্টেন্ট কোশ্চেন আমার জন্য। আমি তো একটা জায়গায় চাকরি করি এবং এই চাকরি করার ক্ষেত্রে আমাকে কখনো আজ পর্যন্ত কিন্তু অফিসিয়ালি কখনো বলা হয়নি যে ইউ আর ওয়েলকাম টু ডু দিস জব স্পেসিফিক। দেখেন আমার যে কাজটা আছে, আই কুড বি বাংলাদেশ হেড কোচ, আই কুড বি ট্রেনিং এডুকেশনের হেড কোচ, আমি হতে পারতাম বাংলাদেশের যে হাই পারফরমেন্স সেন্টার বা একাডেমি যদি করতে পারতাম সেখানে কোনো কাজ, বা ক্রিকেট পরিচালনার কাজ। এই কাজগুলো আমি গত 19 বছর ধরে আইসিসি এসিসিতে করছি। সো এই অফারগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে। আমাকে কখনো কোনো স্পেসিফিক কখনো বলা হয়নি যে এই অ্যাডভার্টাইজমেন্টটা করা হয়েছে, আমি তো চাচ্ছি না যে কোনো জব আমাকে ডেকে দেওয়া হোক। অ্যাডভার্টাইজমেন্টের এগেনস্টে আমাকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং সেই অ্যাপ্লিকেশন অনুযায়ী তারা যদি মনে করে তাহলে আমাকে চাকরি দেবে। তো এই ধরনের কোনো অ্যাপ্লিকেশন আমি কখনো ফেসও করিনি, আর আমাকে কখনো ডাইরেক্টলি ওইভাবে কিছু বলা হয়নি। হ্যাঁ, বলা হতো আয় পড়ো, চলে আসো, দেখো, এই ধরনের কথাবার্তা। বাট আমি যেহেতু একজন প্রফেশনাল মানুষ, আমি কখনো ওইভাবে কিছু পাইনি। আরেকটা ব্যাপার ঘটেছিল, যখন এই দেশে যে পট পরিবর্তনটা হচ্ছিল, তখন বাংলাদেশ গভর্নমেন্টের যারা এই কাজগুলো করছিল সেখান থেকে আমার সাথে যোগাযোগ করা হয়েছিল এবং আমি আমার সাধ্যমতো আমি চেষ্টা করেছিলাম, আমি যতটুকু পেরেছি আমার আমার জায়গা থেকে আমি সহযোগিতা করা। এবং এমনও একটা জায়গায় কথা হচ্ছিল, যদি কখনো ডাইরেক্টর হিসেবে নেওয়া হয় তাহলে কি তুমি আসবে? আমি বলি অবশ্যই আসবো। তো যেহেতু আমি এই কাজটা এশিয়ার যে 20টা দেশ আছে প্লাস 5টা ফুল মেম্বার আছে, সবাইকে কিছু না কিছু কাজ আমি করে থাকি। তো বাংলাদেশের জন্য এই কাজটা করব এবং আমি অবৈতনিক হিসেবে এই কাজটা করতে আগ্রহী। এখন আমি বলছি যে আমার সার্ভিস, এনিথিং নিডেড ফর বাংলাদেশ, ইট উইল বি ফ্রি এবং এনি টাইম আই এম অ্যাভেলেবল ফর বাংলাদেশ। বুলবুল ভাই, আপনার সঙ্গে আমি যতদূর জানি, বিকজ সরাসরি সেই পার্টটার সঙ্গে আমিও জড়িত ছিলাম, যখন বাংলাদেশ গভর্নমেন্ট নতুন করে সবকিছু রিফর্ম করা বা রিশেপ করা, তখন আপনার সঙ্গে একটা কমিউনিকেশনের জায়গা ছিল বাংলাদেশ গভর্নমেন্টের তরফ থেকে। কিন্তু যখন ক্রিকেট বোর্ড ফর্ম হয়েছে, নতুন করে দুজন ডিরেক্টর এসেছেন, আফটার দ্যাট কি কোনো কমিউনিকেশন আপনার সঙ্গে হয়েছে সেই ব্যাপারে, যে আলটিমেটলি ইনিশিয়াল যেরকম একটা কমিউনিকেশন ছিল আপনার সঙ্গে বাংলাদেশ গভর্নমেন্টের তরফ থেকে, সেটা কি ক্রিকেট বোর্ড ফর্ম হওয়ার পরে কি সেরকম কোনো কমিউনিকেশন হয়েছে কিনা? জিরো কমিউনিকেশন আছে। আমি বলবো যে জিরো কমিউনিকেশন। রাদার আমি বিভিন্ন প্রোগ্রাম যেগুলো আমরা আইসিসি থেকে করি সেগুলো অফার করি এবং আমি মোটামুটি আমার দিক থেকে আই মেক দ্য কমিউনিকেশন ভেরি ক্লিয়ার। বাট আমি ক্রিকেট বোর্ড থেকে কোনো কমিউনিকেশন, কখনো রিটার্ন কমিউনিকেশন বা কোনো সাজেশন কখনো পাইনি। আমরা পাওয়ার জেনারেশন, পাওয়ার চুমুকে অ্যাকশন। ওকে, বলবো অনেক দর্শকের একটা প্রশ্নের জায়গা আছে, যে দর্শকরা তো জানে যে আপনি 2016 সাল থেকে আইসিসির যে এশিয়ান রিজিয়নাল ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে আপনি কাজ করেছেন, তার আগে এসএসসির ডেভেলপমেন্টে কাজ করেছেন। আমরা যদি গুগল করি আপনার ব্যাপারে, আমরা দেখতে পাই যে প্রায় 80টার বেশি দেশে আপনি প্রশিক্ষণ কোর্স করিয়েছেন। বাট এন্টায়ার প্রসিডিউরটা আসলে কিভাবে আপনারা কাজ করেন, এই ব্যাপারটা নিয়ে আসলে মানুষের অনেক আগ্রহের একটা জায়গা আছে, যে হাউ ডাজ দ্য প্রসেস ওয়ার্ক। এটা যদি একটু দেশের মানুষকে আমরা জানাতে পারি যে আসলে কিভাবে কাজ করেন আপনারা। এখানে কিন্তু এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, যে একটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে আমরা কাজ করি। লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমটা হচ্ছে যে একটা এলএমএস একটা সিস্টেম আছে, যে এইডাপ বলে আমাদের একটা সাইট আছে, সেখানে সেটা আমাদের সবকিছু ম্যানেজ করে। বাট তার পেছনে যে ম্যানুয়াল ব্যাপারগুলো আছে, প্রধান কাজ যেগুলো, যে কারিকুলাম তৈরি করা, যে যেমন ধরেন স্পেন একটা নতুন দেশ, তাদের ক্রিকেটের সাথে তো আপনি ইন্ডিয়ার ক্রিকেট বা বাংলাদেশের ক্রিকেট তুলনা করতে পারবেন না। সো বেসিক একটা কারিকুলাম তৈরি করা হয়, সেটা ফাউন্ডেশন কোর্স বলি আমরা, একেবারে যারা নতুন ক্রিকেট খেলতে আসছে। তারপর হচ্ছে লেভেল 1 কোচিং কোর্স, যারা স্কুলের টিচাররা বা ক্লাবের কোচরা। তারপর লেভেল 2 যারা হয়, যারা আন্ডার 19 ন্যাশনাল টিমের কোচ হয়, বা লেভেল 3 যারা হয়, যারা এলিট বা ন্যাশনাল টিমের কোচ যারা হয়। এই যে সার্ভিসগুলো আছে, এর সাথে সাথে আম্পায়ারিং, যেমন ধরেন ফাউন্ডেশন আম্পায়ারিং, ফাউন্ডেশন লেভেল 1 আম্পায়ারিং এবং লেভেল 2 আমরা খুব তাড়াতাড়ি চালু করতে যাব। এই কাজগুলো করতে হলে কিন্তু একটা সিস্টেমের মাধ্যমে করতে হয়। আমি এর আগে বলেছি এলএমএস সিস্টেম। বাট আপনি যখন ডেলিভার করতে যাবেন, তখন ডেলিভার করতে হলে কিন্তু আপনাকে একটা গ্রুপ অফ টিউটর লাগবে। এই যে টিউটর বা যারা কোচ তৈরি করবে, প্লেয়ার তৈরি করবে বা সেই দেশে কোচ তৈরি করবে, তাদের টিচার করার জন্য আপনি আইসিসি করেছে কি,
টিউটর ট্রেনিং কোর্স করেছে। টিউটর ট্রেনিং কোর্সটা সাধারণত মাস্টার এডুকেটররা করে থাকে। তো লেভেল 1 এর মাস্টার এডুকেটর আছে, লেভেল 2 এর মাস্টার এডুকেটর আছে এবং লেভেল 3 এর মাস্টার এডুকেটর আছে। এদের প্রধান কাজ হচ্ছে যে আইসিসির একটা স্লোগান আছে যে আইসিসি বিল্ড মেম্বার ড্রিভেন। তো আইসিসি তৈরি করে দেবে, মেম্বার এটা চালাবে। তো প্রত্যেকটা দেশে আমরা করছি কি এখন টিউটর তৈরি করে দিয়েছি কোচেসের, আম্পায়ারদের এবং কিউরেটরদের। তো তারা করে কি তাদের দেশের প্রয়োজন অনুযায়ী তারা কাজগুলো করে এবং ওই যে প্রথমে বলেছিলাম যে একটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম আছে সেখানে তারা আপলোড করতে থাকে। তো সেখানে গেলে আমরা দেখতে পারি যে কোন দেশ কোথায় আছে, কতগুলো কোর্স হচ্ছে, কতগুলো কোর্স তারা করছে এবং কতগুলি কোর্স তাদের রিকোয়ার ছিল। তো বছরের শুরুতে যখন তারা এই প্রোগ্রামগুলো দিয়ে দেয় তখন আমরা বুঝতে পারি যে তাদের টার্গেট অনুযায়ী তারা কাজ করছে কিনা। আর আমরা করি কি, বিশেষ করে আমার যে কাজটা থাকে সেটা হচ্ছে একটা ক্রিটিক্যাল ফ্রেন্ড হিসেবে কাজ করি। ক্রিটিক্যাল ফ্রেন্ড হিসেবে বোঝাচ্ছি যে আমরা তাদেরকে পুরোপুরি 100% লিবার্টি দিয়ে দিই। তাদের মতো তারা গ্রো করে। যখনই তারা কোনো প্রবলেমে পড়ে তখন তাদেরকে আমরা হেল্প করি, টেকনিক্যালি হেল্প করি এবং অবশ্যই ম্যানুয়ালি হেল্প করি। আর লেভেল 3 আর লেভেল 2 এর ব্যাপারটা একটু অন্যরকম। সেখানে আমরা ফোকাস করি, যেমন ধরেন এই মুহূর্তে গৌতম গম্ভীর কিন্তু একজন কোয়ালিফাইড লেভেল 3 কোচ না, কিন্তু তাকে কিন্তু সায়েন্স শেখাতে হয়, তাকে কিভাবে সে স্কিলটা শেখাবে বা স্কিল অ্যাকুইজিশন শেখাতে হয়। তো এই কাজগুলো কিন্তু সাধারণত আমরা ম্যানেজ করি ম্যানুয়ালি, পার্সন টু পার্সন। সো এই যে এরকম যদি আমরা একটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বাংলাদেশে করতে পারতাম, আপনি চিন্তা করেন যে বাংলাদেশে আজকে কত কোচ সেই সিস্টেমের আন্ডারে থাকতে পারতো, কত টিচাররা সেই সিস্টেমের আন্ডারে থাকতে পারতো, অটোমেটিক লার্নিং হতে পারতো। এটা একটা বিশাল ডিপার্টমেন্ট এবং সেই ডিপার্টমেন্টটা কিন্তু আইসিসি অত্যন্ত সফলভাবে করে চলেছে মাত্র কয়েকজন লোক মিলে। এই প্রসিডিউরটা যদি আমরা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করতে চাই, একদম বেসিক জায়গা থেকে যদি আমি জিজ্ঞেস করি, একদম লেম্যান্স কোশ্চেন আমারটা, যে এই প্রসিডিউরটা যদি বাংলাদেশে মেনটেন করতে চাই, আমাদের 64টা জেলা, আমাদের 7টা বিভাগ, আমাদের ন্যাশনাল টিম, তার নিচে এইচপি টিম, এ টিম, এটাকে কি একটা এন্টায়ার পিরামিড সিস্টেমের মধ্যে নিয়ে আসা সম্ভব? মানে আপনার দৃষ্টিকোণ থেকে কি বলে? এটা একটা একেবারেই সহজ ইনফরমেশন সিস্টেম আমার কাছে মনে হয়, এটা একেবারেই সহজ। আমার মনে আছে যে 2008-9 দিকে আমি ওই জিনিসটা অফার করেছিলাম তৎকালীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা ছিলেন, গেম ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে ছিলেন, তাদেরকে আমি বলেছিলাম যে এই সিস্টেমটা যদি আমরা চালু করতে পারি, দেখা যাচ্ছে যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কোথায় একটা লেগ স্পিনার আছে, কোথায় একটা উইকেট কিপার আছে, সব ওই সিস্টেমে জানতে পারতো। তারপরে আমি বলবো যে বাংলাদেশের জন্য একদম সহজভাবে এই কাজটা করা কোনো ব্যাপারই না। আর ট্রেনিং এন্ড এডুকেশন যেটা আছে তারা আইসিসির এই যে সিস্টেমটা আছে সবসময়ের জন্য ব্যবহার করতে পারে। এবং আমরা অলরেডি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে আম্পায়ারিং ডিপার্টমেন্ট আছে তার সাথে আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে প্রোগ্রাম ম্যানেজার ছিলেন ডেভিড মোর, তার সাথে আমরা যোগাযোগ করেছিলাম। ইফতেখার মিঠু যিনি আম্পায়ারের চেয়ারম্যান ছিলেন, তার সাথে মিটিং করেছিলাম। আমরা অনেক দূর আগিয়ে গিয়েছিলাম, তারপরে সামহাও ওটা হয়নি। বাট এটা বাংলাদেশের জন্য আমার কাছে মনে হয় যে ট্রেনিং এডুকেশনটা আইসিসির প্ল্যাটফর্ম তারা ইউজ করা উচিত। আর বাইরে যে অন্যান্য যে ব্যাপারগুলো আছে, আপনি যে পিরামিড সিস্টেমের কথা বলছিলেন, সেটা কিন্তু দেশেই করা সম্ভব এবং এটা কোনো ব্যাপারই না। এটা হচ্ছে আমাদের দেশে যে পরিমাণ ট্যালেন্টেড ছেলেমেয়েরা আছে, এগুলো আমার কাছে মনে হয় যে এটা একদিনের ব্যাপার, একদিনে এটা করে ফেলতে পারবে। একটা কোশ্চেন সবাই করেন, সেটা হচ্ছে আন্ডার 19 লেভেল পর্যন্ত আমাদের বাংলাদেশের ক্রিকেটের স্ট্যান্ডার্ডটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে মোটামুটি ইকুইভ্যালেন্ট একটা স্ট্যান্ডার্ড তারা বিরাজ করে। বাট আফটার দ্যাট অন্য প্লেয়ারদের বা অন্য দেশের প্লেয়ারদের প্রোগ্রেস রেশিওটা আমরা যেভাবে দেখি, বাংলাদেশের প্লেয়ারদের 19 এর পর প্রোগ্রেস রেশিওটা সেভাবে হয় না। ইন্ডিয়াতে আমরা একটা ব্যাপার জানি, তাদের গেম ডেভেলপমেন্টেই একটা পার্ট আছে আন্ডার 23, সেটার একটা আলাদা লিগ হয়, সেটা যেমন একটা ব্যাপার। আমাদের এই জায়গাটায় এইচপি উইংটা আছে, যেখানে হয়তো বা 30-32 জন বা 37 জন গত বছর তারা একসঙ্গে প্র্যাকটিস করেছেন। অনেক ব্যাটসম্যানরা পার্সোনালি আমার কাছে কমপ্লেন করেছেন যে ইন্ডিভিজুয়ালি কোচেসদের সঙ্গে টাইম তারা পান না। এক লেগ স্পিনার আমাকে কমপ্লেন করেছে যে এইচপিতে কোনো স্পিন বোলিং কোচ নাই। সো এন্টায়ার সিস্টেমটা আফটার আন্ডার 19 আপনার কাছে কি মনে হয় যে কেমন হওয়া উচিত? সেটা আমাদের দেশের বাস্তবতার নিরিখে যদি বিশ্লেষণ করতে চাই, কেমন হওয়া উচিত, আমাদেরটা কোন লেভেলে আছে? আন্ডার 19 এর পরে যে কাজটা হয় সেটা আরো দুটো টায়ার আমরা মিস করে দেই। আমরা করি কি, আমাদের আন্ডার 19 আজকে থেকে না, প্রথম থেকেই কিন্তু আন্ডার 19 এর পরে যে প্রধান কাজটা হয় তাদেরকে ওই লেভেলে নিয়ে যাওয়ার জন্য, এর আগে আপনি একটা কথা বলেছিলেন যে আমাদের এই ক্রিকেট খেলা ইজ অনলি স্পোর্টস যেটা প্র্যাকটিস করে এক জায়গায়, খেলে আরেক জায়গায়। মানে একটা কেজের মধ্যে, একটা খাঁচার মধ্যে আপনি নেটে প্র্যাকটিস করেন আর খেলেন একটা ওপেন মাঠে। এই যে স্কিল অ্যাকুইজিশন বা স্কিল শেখানোর যে ব্যাপারটা থাকে, সেটা হচ্ছে যে আপনি নেটে যে ইন্টেন্সিটি নিয়ে ট্রেনিং করান বা করাচ্ছেন, সেই ইন্টেন্সিটিটা ম্যাচের সাথে কতটুকু আপনি ব্রিজ করতে পারছেন।
আপনার ট্রেনিং সেশনটা যদি খুবই লাউজি হয় এবং খুব বাজে হয়, তখন আপনি ম্যাচে গিয়ে একটা মহাসমুদ্রের মধ্যে পড়ে যাবেন, মনে হয় যে অনেক কঠিন ম্যাচ। বাট আপনি যদি ট্রেনিং সেশনটা অত্যন্ত ক্যালকুলেটিভ ম্যাচ সিনারিওর মাধ্যমে যদি করতে পারেন, যে ওপেনাররা সবসময় নতুন বল খেলবে, নতুন বলের বলাররা সবসময় নতুন বলে বল করবে, নতুন বলে তারা ওপেনারদের যে কি ব্যবহার, সাধারণত কি ধরনের আপনি আউটকাম চাচ্ছেন, যে প্রথম 10 ওভারে কি রান চাচ্ছেন, এগুলো যদি আপনি নেটে ঠিক মতো করতে পারেন, তাহলে ম্যাচে কিন্তু আপনার কাজটা সহজ হয়ে যায়। এই যে স্কিল অ্যাকুইজিশন বা এই যে ব্রিজটা কিন্তু করা উচিত। আর আপনার যে প্রধান কোশ্চেনটা ছিল যে আমরা আন্ডার-19 লেভেলে কোথায় আমরা হারিয়ে যাই বা আমরা ওদের মতো আমরা তৈরি করতে পারি না কেন, একটাই কারণ, সেটা হচ্ছে কম্পিটিটিভনেস ইন ডোমেস্টিক ক্রিকেট। আপনি অন্যান্য দেশে দেখেন, আপনি আগের সাথে আপনার সাথে যমুনা টিভিতে একটা প্রোগ্রামে বলছিলেন যে 4টা দল তারা সব ইভেন্টের সেমিফাইনাল খেলে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়া। এর প্রধান কারণ হচ্ছে তাদের, আপনি যে ইন্ডিয়াতে সবাই ইন্ডিয়ার ব্র্যান্ড, ট্রেডমার্ক ব্র্যান্ড হচ্ছে আইপিএল ক্রিকেট। আপনি জানবেন যে তারা যে 2300 থেকে 2400 ম্যাচ অর্গানাইজ করে ইন ডোমেস্টিক ক্রিকেটে, আন্ডার-19 কোনো টি-20 ক্রিকেট খেলে না। তারা শুধুমাত্র 50 ওভারের খেলা সব থেকে লংগেস্ট স্মলেস্ট ভার্সন খেলে এবং 4 দিনের খেলা 3 দিনের ক্রিকেট খেলে। আমাদের যে আন্ডার-19 ক্রিকেটাররা আছে, আমরা যখন তারা বিশ্বমানের ক্রিকেটার হিসেবে তাদেরকে আমরা দেখতে পাই আন্ডার-19 লেভেলে, তারপরে আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটটা কোথায় আছে, আমাদের লিস্টে ক্রিকেট কোথায় আছে, আমাদের ফেসিলিটি কোথায় আছে, আমাদের হাই পারফরমেন্স টিমের যে অ্যাকচুয়াল অ্যাক্টিভিটি কোথায় আছে। হাই পারফরমেন্স টিমটা কি, আমরা ভাবি কি হাই পারফরমেন্স যখন আমরা তৈরি করি, একটা টিম তৈরি করি, হাই পারফরমেন্স কিন্তু একটা টিম না, হাই পারফরমেন্স একটা সার্ভিস। আপনি আন্ডার-19 বলেন, আন্ডার-13 বলেন, জাতীয় দল বলেন, যখনই আপনি সেটা হাই পারফর্মিং করবেন, দ্যাট ইজ হাই পারফরমেন্স। আর যেহেতু আপনি হাই পারফরমেন্স প্লেয়ার নিয়ে কাজ করবেন, তাদের পারফরমেন্স লেভেলটা হাই পারফরমেন্স করার জন্য কিন্তু আপনার সেই ধরনের ফেসিলিটি লাগবে, সেই লেভেলে কোচ লাগবে। আপনি প্রত্যেকটা প্লেয়ারের কিন্তু একটা ইন্ডিভিজুয়াল কোচ থাকার দরকার আছে। আগে ছিল যে সাপোর্ট স্টাফ, কোচ, তাদের কেন্দ্রিক ছিল কোচিং, এখন কিন্তু প্লেয়ার সেন্ট্রিক কোচিং হয়ে গেছে। তো এই জন্য কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্লেয়ারের জন্য সব কিছু ফেসিলিটি থাকা উচিত। আমাদের দেশে কতটুকু আছে আমরা জানি না। আর একটা প্লেয়ারের যে গ্রোথের জন্য, যেমন হেডমায়ারের কথা বলেন আপনি, বা আপনি কিছু আন্ডার-19 ক্রিকেটার যারা, এবং বিরাট কোহলি কিন্তু 2008-এর যে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ হয়েছিল মালয়েশিয়াতে, তারপরে আজকে এত বড় ক্রিকেটার হচ্ছে। তার পরবর্তী যে জাম্পগুলো ছিল, সেই জাম্পগুলো ছিল হচ্ছে ডোমেস্টিক ক্রিকেট। তার দাম ছিল উন্নত মানের দেশের মধ্যে প্র্যাকটিস ফ্যাসিলিটি বা কোচেস অ্যাভেলেবিলিটি। আর সব থেকে বড় কথা হচ্ছে যে ডোমেস্টিক ক্রিকেট যখনই আপনার কম্পিটিটিভনেস বা ওই ধরনের প্রতিযোগিতামূলক হবে, তখনই দেখবেন যে প্লেয়াররা অটোমেটিক তাড়াতাড়ি উঠে আসবে। আদারওয়াইজ কিন্তু একটা যেই লেভেলে তারা থাকে, সেখান থেকে তাদের উপরে যাওয়ার থেকে আমরা তাদের যে প্রোগ্রেস, যাদের ট্র্যাকিং, সেটা আমরা কিছুই করি না, যার জন্য আমাদের অনেক প্লেয়ার আজকে হারিয়ে যায় বা হারিয়ে যাচ্ছে। আমাদের এখনো সময় আছে। আমি কিন্তু বলছি, আমরা কিন্তু আন্ডার-19 লেভেলে কিন্তু কদিন আগে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে। তার মানে কি, আমাদের ট্যালেন্টেড ক্রিকেটার আছে দেশে, কিন্তু এদেরকে আরো ঘষা মাজা করার জন্য যেই প্রক্রিয়াটা বা যে সিস্টেমটা বা যেই অ্যাভেলেবেল সাপোর্ট তাদের জন্য থাকার দরকার আছে, সেটা আমাদের একটা কাজ করলে হয় যে আমরা লেটস সিট ডাউন উইথ অল দি কোচেস, আমরা দেশব্যাপী কটা সিম্পোজিয়াম করি বা কটা সেমিনার করি, বা আমরা কোথায় আছি জানার জন্য চেষ্টা করি। আমি তো কিছুই করি না। আমাদের এগুলো আরো অনেক বেশি করা উচিত। আমরা জানি না যে এমনও হতে পারে যে একটা পঞ্চগড়ের কোচ বা একটা দিনাজপুরের কোচের আইডিয়া বেটার থাকতে পারে ঢাকা কোচের থেকে। সেগুলো খুঁজে বের করে আনার দায়িত্বটা কিন্তু আমাদের ক্রিকেট বোর্ডের বা ক্রিকেট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট যারা কাজ করছে তাদের। তো এখন অনেক সময় আছে, ক্রিকেট হারিয়ে যাচ্ছে না। তো আমাদের আন্ডার-19 প্লেয়ারদের কিন্তু নেক্সট লেভেল নিয়ে যাওয়ার জন্য কিন্তু তাদের 1 নম্বরে হচ্ছে যে ফ্যাসিলিটি, 2 নম্বরে অ্যাভেলেবেল কোচেস, আর 3 নম্বর হচ্ছে ডোমেস্টিক ক্রিকেট। এই 3টা জায়গায় বেশি কাজ করা উচিত আমার মনে হয়। আমাদের দেশে ক্রিকেট ডিসেন্ট্রালাইজ করার ক্ষেত্রে আপনার কাছে ব্যারিয়ারটা আসলে কি মনে হয়? কারণ আমরা যে দৃষ্টিকোণ থেকে দেখি, আমাদের কাছে তো মনে হয় না যে ব্যাপারটা খুব বেশি কমপ্লিকেটেড, কিন্তু যখনই সেটা আমলাতান্ত্রিক জটিলতার জায়গায় চলে যায়, তখনই শুনি যে সেইটা নাকি অনেক বেশি মাত্রায় কমপ্লিকেটেড, সেটা নাকি করা যাবে না, বা সেটা করলে বিভিন্ন প্রবলেম হতে পারে। মানে ক্রিকেট ডিসেন্ট্রালাইজ করতে গেলে আসলে প্রবলেমটা কোথায় হতে পারে? মানে আমি কোশ্চেনটা খুব বেসিক একটা কোশ্চেন করলাম, কারণ আমি এই কথাগুলো শুনেছি যারা দায়িত্বে থাকেন বা যারা যে জায়গাটায় আছেন। তো ডিসেন্ট্রালাইজ করতে গেলে ক্রিকেট আসলে সমস্যাটা কোথায়? সমস্যা তো দেখি না কিছুই।
সমস্যা কিছুই নাই। আপনি দেখেন আজকে অস্ট্রেলিয়াতে কিন্তু দেখেন, ধরেন নিউ সাউথ ওয়েলস বলেন, ভিক্টোরিয়া বলেন, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বলেন, ইভেন সাউথ আফ্রিকাতে বলেন, ইন্ডিয়াতে, সব দেশে কিন্তু ক্রিকেট ডিসেন্ট্রালাইজ হয়ে গেছে। আমরা তো প্রথমেই, আমি এর আগেও বলেছি যে আমরা যখন টেস্ট স্ট্যাটাস পাই তখন আমাদের যে টেস্ট স্ট্যাটাসের যে টিম এসেছিল, অ্যান্ডি পাইক্রফট, আলী বাকা যারা এসেছিল, তাদেরকে কিন্তু আমাদের কিন্তু প্রায়ত কোচ এডি বার্লো, তৎকালীন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন সাবের ভাই, আশরাফুল ভাই, ইভেন কিছুদিন আগে বয় ভাই ছিলেন, তারা মিলে কিন্তু তারা একটা ডকুমেন্ট তৈরি করেছিলেন যে আমরা ক্রিকেটে ডিসেন্ট্রালাইজ করব, আমরা দেশের সব জায়গায় ক্রিকেট ছড়িয়ে দেবো। সেই প্রতিশ্রুতিতে কিন্তু বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পেয়েছিল 2000 সালে। সেই জায়গাটা থেকে আমি জানি যে এখনো ক্রিকেট বোর্ডে এমন লোক আছে, সেই সময় থেকে এখনো ক্রিকেট বোর্ডে আছে, তাদের দায়িত্ব ছিল, তাদের প্রতিশ্রুতি ছিল, তাদের তো একটা প্লেয়ারকে যখন আমরা বাদ দেই তখন তার পারফরমেন্স যাচাই করি, যে রান করতে পারে না, উইকেট নিতে পারে না। কিন্তু একটা বোর্ডে যারা এই কাজগুলো করে ফেল করে যাচ্ছে বছরের পর বছর, তাদেরকে তো আমরা গ্রেস মার্ক দিয়ে পাস করে দিচ্ছি সবসময়। আর যে কথাটা বলছিলেন যে এটা কঠিন না সহজ, এটা একেবারেই একটা সহজ কাজ। আমাদের যে ক্ষমতা আছে মিরপুরে, বা আমাদের যে ক্রিকেট বোর্ডের যে এখন যে সব ক্ষমতা আমরা মিরপুরে নিয়ে বসে আছি, এটা কখনো হাতছাড়া করতে চাই না। এটা একটা প্রধান কারণ। আর একটা ব্যাপার হচ্ছে যে এই কাজগুলো যদি আমরা বিভাগে ডিসেন্ট্রালাইজ করতে পারতাম, তাহলে মিরপুরের উপরেও চাপটা কিন্তু কমে যেত। তখন কিন্তু আমরা জানি না কার কি কাজ। সেই কাজগুলো যদি আমরা যদি ডেলিগেট না করি, তাহলে তো আজকে এরকমই থাকবো আমরা। আর এটা অত্যন্ত সহজ একটা কাজ, এটা একটা মহান কাজ। যদি আমরা করতে পারি, এটা যার উদ্যোগ নিতে হবে, উদ্যোগ নিলেই এটা হয়ে যাবে। এবং আমাদের রিজিয়নগুলোতে ওই ধরনের লোক আছে, কিছু কিছু জায়গায় আমাদের ফেসিলিটি অলরেডি কিছু কিছু আছে, আর কিছু কিছু বাড়াতে হবে। এবং এটা এখনই সময় আমাদের এটা করে ফেলা উচিত। মূল ভাই, আমরা শেষের দিকে চলে এসেছি। আমরা ডেভেলপমেন্ট প্রসিডিউর নিয়ে অনেক কথা বললাম, গেম ডেভেলপমেন্ট নিয়ে আপনারা যেভাবে কাজ করছেন আইসিসিতে, সেগুলো নিয়ে কথা বললাম। তবে সবকিছু ছাপিয়ে আপনার মানে আমাদের প্রজন্মের কাছে আপনার মূল পরিচয়ের জায়গাটা তো আসে যে আপনি বাংলাদেশ টিমের ক্যাপ্টেন ছিলেন, প্রথম টেস্ট ম্যাচে সেঞ্চুরি করেছেন। এই পরিচয়টা আপনার কাছে ভেতর থেকে আসলে কেমন লাগে? কারণ আপনি একটা বিষয় চিন্তা করে দেখেন, বলবো যে আপনারা তো ক্রিকেট খেলেছেন, বাট আমাদের প্রজন্মটা আমরা বলতে পারি যে আমরা যেদিন প্রথম মাঠে ঢুকেছি, বাংলাদেশ একটা এমার্জিং ক্রিকেটিং নেশন, সেই নেশনের কেউ একজন সেঞ্চুরি করেছেন, সেঞ্চুরি কি জিনিস বোঝা শুরু করেছে আপনার সেঞ্চুরিটা দেখে। এটা আপনার কাছে কেমন লাগে যে একটা প্রজন্মকে তো আপনারা মোটিভেট করতে পেরেছেন টুয়ার্ডস ক্রিকেট? আমরা তো শুরু থেকে ছিলাম। শুরুতে আমরা কিন্তু হয় কি বলেন, নান্নু ভাই বলেন, আকরাম খান বলেন, এনামুল হক মনি বলেন, মোহাম্মদ রফিক বলেন, খালেদ মোহাম্মদ সুজন বলেন, আমাদের যে ব্যাচটা ছিল, সেই ব্যাচটা যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আমরা যখন আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হলাম, তখন আমরা ওডিআই স্ট্যাটাস পেলাম। ওডিআই স্ট্যাটাস পাওয়ার পরে আমরা ওডিআই খেলা শিখলাম, যে এভাবে ওডিআই খেলতে হয়। তারপরে আমরা টেস্ট স্ট্যাটাস পেলাম, তারপরে আমরা টেস্ট খেলা শুরু করলাম। তো আমরা কিন্তু বাই বর্ন কিন্তু আমরা ওডিআই প্লেয়ার বা টেস্ট প্লেয়ার ছিলাম না। একটা অ্যাসোসিয়েট কান্ট্রির একটা ছোটখাটো দেশের আমরা ক্রিকেট প্রতিনিধিত্ব করতাম। পরবর্তীতে সব স্টেজে যাওয়ার পরে ধরেন শিখতে শিখতে আমরা এগিয়েছিলাম। এই জন্য আমাদের রেকর্ড বা আমাদের গড় হয়তো টেন্ডুলকারের মতো না, কিন্তু আমরা যেহেতু শিখতে এগিয়েছিলাম, একটা ইন্ট্রোডাকশনের মধ্যে ছিলাম, আমরা শুরু করেছিলাম। ভাবতে ভালো লাগে, আবার ওইটাও ভাবতে খারাপ লাগে যখন দেখি যে অ্যাজ এ ক্যাপ্টেন একটা ম্যাচের টিকিট পাওয়ার কথা ছিল, আমার টিকিটটাও ক্যান্সেল করে দিয়েছিল এককালে। আমার নামে সর্বোচ্চ জায়গায় কমপ্লেন করা হয়েছিল যে এই লোক বাংলাদেশ ক্রিকেট নিয়ে বেশি সমালোচনা করে। এটা শুনতেও তখন ভাবতে খারাপ লাগে যে আমি এই দেশের জন্য ক্রিকেট খেলেছিলাম, এটা আমার কি পাওনা ছিল। তারপরে আমি বললাম, যে সময়টায় আমার পড়াশোনার করার কথা ছিল, যে সময়টায় আমার ব্যবসা করার কথা ছিল, সেই সময়গুলো আমি শুধু না, আমাদের জেনারেশনের সবাই ওই সময় কিন্তু আমরা ওই কাজগুলো বাদ দিয়ে একটা নিরুদ্দেশ, আমাদের কোনো টার্গেট ছিল না। আমরা খুশি হতাম যে ডেকান ব্লুজ আসবে বা এমসিসি আসবে, তাদের সাথে একটা ম্যাচ খেলবো, যেটা আমাদের বড় ভাইদের খেলতে দেখেছিলাম, সেটাই আমাদের লক্ষ্য ছিল। পরবর্তীতে আল্লাহর রহমতে আমরা টেস্ট পর্যন্ত খেললাম, বিশ্বকাপ খেলছি। তো এই জার্নিটার একটা অংশ হতে পেরে বা শুরুর অংশ হতে পেরে আমি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করি, এবং মৃত্যুর আগ পর্যন্ত এই গর্বটা নিয়েই বেঁচে থাকতে চাই। আপনার কাছে কখনো এটা মনে হয় কিনা যে আপনারা যে প্রজন্মটা একসাথে একটা দেশের ক্রিকেটের স্ট্যান্ডার্ডটাকে আপলিফট করেছিলেন, বিশ্বকাপ খেলিয়েছেন, আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন করিয়েছেন, টেস্ট স্ট্যাটাস পাইয়েছেন, আপনাদের সেই প্রজন্মটার মধ্যে যদি ইউনিটিটা ঠিকঠাক মতো থাকতো, তাহলে বাংলাদেশের ক্রিকেটটা পরবর্তীতে যেটাকে আমরা বলি অ্যাডমিনিস্ট্রেটিভ পর্যায়ে গিয়ে
সেই স্ট্যান্ডার্ডটাকে আমরা এখন আরেকটা গ্লোবাল স্ট্যান্ডার্ড নিয়ে যেতে পারতাম। ওই জায়গাটা কখন আফসোসের জায়গাটা কাজ করে, যে ইউনিটিটা আপনাদের অ্যাজ আ টিম মেম্বার ছিল যখন আপনারা খেলতেন, সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ পর্যায়ে গিয়ে আসলে থাকে নাই। সেটা আমাদের প্রজন্মের অবজারভেশন বলবো ভাই। এটা কি আপনার মাঝে মাঝে আফসোস? এটা আফসোস, খেলা এক জিনিস, অ্যাডমিনিস্ট্রেশন আরেকটা জিনিস, কমপ্লিটলি দুটো ডিফারেন্ট জিনিস। আর হ্যাঁ, এটা আপনার এটা আমার মনে হয় এটা একটা গুড অবজারভেশন হতে পারে, যেহেতু আমি দূরে থাকি, আমি অনেক কিছু ফিল করি, দেখি। তবে আমাদের জেনারেশনটা আমি বলবো যে আমি কিছু বলতে চাই না তেমন করে, কেননা এই কদিন আগের বোর্ডেও তো আমাদের 4 জন ন্যাশনাল ক্যাপ্টেন ছিলেন, 7 জন ক্রিকেটার ছিলেন, তারপরেও সেখানে শত শত শুনেছি যে ফিক্স ম্যাচ হতো। সো অ্যাডমিনিস্ট্রেশন আর খেলা তো এক না। তবে হ্যাঁ, ইউনিটিটা এটা থাকা উচিত, এবং থাকলে হয়তো আছে। ইগো সমস্যা সকলের স্বভাব থাকে, হিংসা সবারই থাকে। তারপরে আমার কাছে মনে হয় যে অ্যাট দ্য এন্ড আমরা ক্রিকেটারদের একটা আমরা আগে মাসুম ভাই, নান্নু ভাই, এরা সবাই ইংল্যান্ডে যেত, ইংল্যান্ডে খেলে আসার সময় একটা করে স্টিকার নিয়ে আসতো, স্টিকারে লেখা থাকতো কি জানেন, ক্রিকেট ক্রিয়েটস ক্যারেক্টার। সো ওইটা দেখতাম। তো সেই অনুযায়ী বেড়ে উঠেছি, আমরা বড় হয়েছি। তবে অনেক কিছু হয়, অনেক কিছু হয় না জীবনে, বাট এই তো। একদম শেষের দিকে চলে আসছি। ক্রিকেট ক্রিয়েটস ক্যারেক্টার, আপনি একটা কথা বলেছেন। বর্তমান সময় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের যুগ, যেহেতু আপনি আইসিসির ডেভেলপমেন্ট প্রসিডিউরেও যুক্ত আছেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট একটা কথা বলা হয় যে বেটিং সাইটের সেরোগেট বেটিং সাইটগুলো আসছে, স্পট ফিক্সিং এর অনেকগুলো ইস্যু নিয়ে কথাবার্তা হয়, যেগুলো এখন নাওয়াডেজ অনেক ওপেন সিক্রেট হয়ে গেছে। আমাদের বিপিএল ও আমরা লাস্ট সিজনটাতে দেখলাম যে যেগুলো হচ্ছে বা হয়েছে, অ্যাজ আ কমেন্টেটর আমাদের অবজারভেশন আছে যে ঠিক আছে, আমরা দেখেছি, আমাদের চোখের সামনে দেখেছি যেগুলো হচ্ছে সেগুলো পুরোপুরি সন্দেহের উদ্রেক করে। এই জায়গাটা থেকে আসলে ইয়াং ক্রিকেটারদেরকে সেভ করার জন্য, কারণ অনেক ইয়াং ক্রিকেটার আছেন, দেখেন বড় ভাইরা তো করছে, আমরা করতে আসলে সমস্যা কোথায়? সো এই জায়গাটা থেকে আইসিসি কি কোনো পদক্ষেপ নিচ্ছে, বা আপনাদের যখন ডেভেলপমেন্ট প্রসিডিউরে কাজ করছেন তখন প্লেয়ারদেরকে মোটিভেট করার জন্য আপনারা কি কোনো কিছু করছেন, যেটা হয়তো বা আমরা আমাদের দেশে ক্রিকেটারদের জন্য কাজ করাতে পারি? কারণ এই লাস্ট বিপিএলটা ইটস রিয়েলি আ ম্যাটার অফ কনসার্ন বলবো, যেহেতু একদম সরাসরি কাজ করেছি অবজারভেশনের জায়গা থেকে। তো এক্ষেত্রে আপনাদের প্রসিডিউরটা কি? আইসিসির কিন্তু স্ট্র্যাটেজিতে 3টে পিলার আছে। একটা হচ্ছে যে স্ট্রেংথেন, হচ্ছে গ্রো পার্টিসিপেশন, আর একটা হচ্ছে প্রোটেক্ট। এই যে প্রোটেক্ট গেমটাকে প্রোটেক্ট করার জন্য আইসিসি কিন্তু ইজ ভেরি সিরিয়াস। আপনি জানেন যে যে ফুল মেম্বারগুলো আছে তাদের নিজস্ব অ্যান্টি কারাপশন ইউনিট থাকে, যারা আইসিসিকে ডাইরেক্ট রিপোর্ট করে। আইসিসি কিন্তু সাধারণত ওই ফুল মেম্বারদের দেশে গিয়ে সাধারণত তারা ওই ইন্টারফেয়ারটা করে না। সো বেসড অন দি কান্ট্রিজ রিপোর্ট আইসিসি কাজ করে থাকে, বাট আইসিসি ইজ ভেরি ভেরি সিরিয়াস অ্যাবাউট প্রোটেক্টিং দিস গেম। আর একটা কথা বলছিলেন যে আমি যে নেক্সট জেনারেশনদের এই যে বেটিং বা ফিক্সিং, সারোগেটিং, যে অ্যাডভার্টাইজমেন্টগুলো যেগুলো আছে, সেগুলো কিন্তু আপনি যখনই কানেক্ট করবেন, ওই যে বলছিলাম যে আমাদের কানেক্ট অ্যান্ড গ্রো ব্যাপারটা আছে, যখনই আপনি কানেক্ট করবেন দেশের নাগরিকদের সাথে বা ইউথ পপুলেশনের সাথে, তখন কিন্তু আপনি শুধু ক্রিকেট শেখাবেন না, আপনি ক্রিকেটের সাথে একজন বাংলাদেশের ভালো নাগরিক কিভাবে হওয়া যায় সেইটার লক্ষ্য রাখবেন। কিন্তু একটা ক্রিকেট কোচ কিন্তু শুধুমাত্র, আপনি মনে করেন যে আপনি 1000 ছেলেকে আপনি ক্রিকেট শেখাচ্ছেন, 1000 ছেলে তো জাতীয় দলে খেলবে না। আপনার লক্ষ্য উচিত যে এই 1000 ছেলে যেন বাংলাদেশের ভালো নাগরিক হয়, তারা এই যে যেগুলো খারাপ দিক যেগুলো আছে সেগুলো, সেই দিক থেকে তারা বেঁচে থাকে, ড্রাগ থেকে দূরে থাকতে পারে, তারা যেন দেশের ভালো নাগরিক হতে পারে, পরবর্তীতে তারা লাইফ লং ক্রিকেটের ফ্যান হতে পারে। সো এটা কিন্তু এটা ইন্ডিভিজুয়াল ক্রিকেট বোর্ডের দায়িত্ব যে দেশব্যাপী আমি টি-20 ক্রিকেট কতটা খেলাবো, আমার কতটুকু প্রোটেকশন আছে এই খারাপ কাজগুলো যাতে না হয় সেটার ব্যাপারে। আমরা যদি সত্যি একটা দুটো সলিড বিচার করতে পারি, সেই বিচারগুলো যদি আমরা দেখাতে পারি যে দিস ইজ দ্য আউটকাম অফ দিস ব্যাড ওয়ার্ক, তো এগুলো কতটুকু আমরা করতে পারছি আমি জানি না। তবে এটা সম্পূর্ণ ইন্ডিভিজুয়াল ক্রিকেট বোর্ডগুলো যারা আছে তাদের দায়িত্ব। জানেন আমি অ্যাজ এ এশিয়ান ম্যানেজার হিসেবে কিন্তু প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো আমাদের কাছে একটা অফার আসে যে অমুক দেশে আমরা অমুক লিগ করতে চাই, তোমরা কি বলো। আমরা সাথে সাথে নাকচ করে দিই, বা আমরা আমাদের যে ডিপার্টমেন্ট আছে, এসি ডিপার্টমেন্ট আছে, পাঠিয়ে দিই একটু ব্যাকগ্রাউন্ড চেক করার জন্য। বাট যখন বাংলাদেশের মতন দেশ বা আফগানিস্তানের মতো দেশ বা ইন্ডিয়া বা পাকিস্তান যারা ফুল মেম্বার, তাদের উচিত যে তাদের দেশের যে নাগরিকরা, তাদের যে জেনারেশন আছে, তাদেরকে তাদের যেন অফকোর্স
আমি বলবো যে এই ক্রিকেট কোচিং এর মাধ্যমে বা ফাউন্ডেশন কোচিং বা লেভেল 1 কোচিং এর মাধ্যমে আমরা যেন ভ্যালুসটা শেখাতে পারি। তারপরে কিন্তু আমাদের ভয়ের কিছু নেই। আমরা ওয়ান্স উই টিচ দেম রাইট ভ্যালুস অফ দিস গেম, আদার্স আমাদের তো কোনো কোচিং কোর্সই হয় না, আমাদের কোনো ভ্যালু কিভাবে শেখাবেন? আমরা তো কানেক্ট করতে পারছি না আমাদের দেশের অন্যান্য ইউথ জেনারেশনের সাথে থ্রু ক্রিকেট। আর আমার কাছে মনে হয় যে দিস ইজ এ ভেরি হাই টাইম। আমি নিজেও খুব শঙ্কিত, আমাদের বাংলাদেশের ক্রিকেট শুধু না, অনেক দেশের ক্রিকেট নিয়েই আমাদের উচিত আমাদের বাচ্চাদের বা নেক্সট জেনারেশনদেরকে ভ্যালু শেখানো। আর ক্রিকেট শেখানোর জন্য কিন্তু টি-20 ক্রিকেট না। ভাই আপনি যেটা বলতেছিলেন যে ডেভেলপমেন্ট কোচিংটা তো আসলে মানে ডেভেলপমেন্ট এটা তো টি20 না, সেটা তো লঙ্গার ভার্সন। আসলে ওই ক্রিকেট কোচিং এর মাধ্যমে আমার মনে হয় এমন একটা কারিকুলাম করা উচিত যেখানে আমরা ক্রিকেটার্স বা নেক্সট জেনারেশনের ইউথ যারা ক্রিকেট খেলতে আগ্রহী তাদেরকে আমরা যেন ভ্যালুসটা শেখাতে পারি। আর এই ভ্যালুজের মাধ্যমেই আমরা ওয়ান অফ দ্য থিং দ্যাট আমরা এই জিনিসটাকে প্রোটেক্ট করতে পারি। আর যেখানে আমার কাছে মনে হয় যে এই টি-20 ক্রিকেট দিয়ে কিন্তু ক্রিকেট শেখানো যায় না। আপনি টি10 বা টি20 এগুলো হলে মোর অফ এ জাস্ট বেসবল ক্রিকেটের মতো একটা খেলা, যদিও এটা পপুলার হচ্ছে অনেক। বাট ক্রিকেট শেখাতে হলে ইউ হ্যাভ টু ইন্ট্রোডিউস মাল্টি-ডে ক্রিকেট। এবং মাল্টি-ডে ক্রিকেট বলতে বোঝাচ্ছি যে 2 দিনের ক্রিকেট বা 3 দিনের ক্রিকেট, এই ধৈর্যটা ধরতে হবে আমাদের। কেননা আমরা সকলেই জানি যে যারা লঙ্গার ভার্সন ক্রিকেট খেলে তারা যে কোনো সময় শর্টার ফরম্যাট ক্রিকেট ভালো খেলে, এবং শর্টার ফরম্যাট যারা খেলে তারা কখনোই লঙ্গার ফরম্যাট ভালো ক্রিকেট খেলতে পারে না। তো এটাও আমাদের স্টেপ হওয়া উচিত যে আমরা ইয়াং ক্রিকেটারদেরকে আমরা লঙ্গার ভার্সন ক্রিকেট শেখাবো। আমাদের ক্রিকেট কোচিং কারিকুলামটা এমনভাবে তৈরি করব যেখানে আমাদের বাংলাদেশের ইউথ জেনারেশনকে আমরা টার্গেট করে তাদের ভ্যালুসগুলো শেখাতে পারি। তো এই কানেকশনটা যদি আমরা বিল্ড আপ করতে পারি তাহলে কিন্তু আমাদের কোনো ভয় নেই। তবে তার আগে করতে হবে আমাদের ভালো ভালো ক্রিকেট টিচার্স যারা নাকি এই কাজগুলো করবে। মুল্লু ভাই, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমাদেরকে একটা দীর্ঘ সময় দেওয়ার জন্য। আমরা এন্টায়ার ডেভেলপমেন্ট প্রসিডিউর নিয়ে আসলে কথা বলার চেষ্টা করেছি। যদিও এই কনভারসেশনটা হয়তো আজ থেকে 10 বছর আগে যদি আমরা করতাম তাহলে হয়তো অনেক বেশি মাত্রায় ভ্যালিড থাকতো। আজকে 2025 সালে এসে যে এই ডেভেলপমেন্ট নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে, ডেফিনেটলি সেই জায়গাটা একটু আনইউজুয়াল। থ্যাংক ইউ সো মাচ, আপনি ভালো থাকবেন। আর শেষে যদি বাংলাদেশের দেশবাসী যারা অনেক প্রবাসী ভাইয়েরা আছেন যারা টিকেটের টাকা খরচ করে বাংলাদেশের খেলা দেখতে চান, দেখতে গিয়ে তারপর ডিসিভড হন। সাম্প্রতিক সময় ক্রিকেটের ব্র্যান্ডিং এর জায়গাটা খুব বেশি ভালো অবস্থায় নাই বাংলাদেশে। বললোই একটা প্রজন্ম হয়তো বা মুখ ফিরিয়ে নিচ্ছে, সেরকম অবস্থা আমরা দেখছি অবজারভেশনের জায়গাটায়। তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে, কারণ ক্রিকেটটা তো দিন শেষে বাঁচতে হবে আমাদের দেশে, তাই না? দেখেন, আমি কিন্তু এই ক্রিকেটের উন্নয়নের কাজে আমাদের এশিয়ার 20টা দেশ আছে, সেখানে ট্রাভেল করতেই হয়, প্লাস অন্যান্য জায়গায় যেতে হয়। এবং সেখানে কিন্তু আমি দেখি, আপনি মিডল ইস্টে আপনি চিন্তা করতে পারবেন না কি পরিমাণ ক্রিকেটের টেনিস ক্রিকেট বা হার্ডবল ক্রিকেট খেলে তারা, বা মরুভূমির মধ্যে। বাংলাদেশের যে কিউরেটারে কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে পুরো সাউথ ইস্ট এশিয়ার সব সেরা কিউরেটারটা কিন্তু বাংলাদেশের। কিন্তু সো বাংলাদেশের ক্রিকেট কিন্তু এখন বাংলাদেশের বাইরেও ছড়িয়ে গিয়েছে। বাংলাদেশের একটা ভালো নাম সারা বিশ্বে আছে যে বাংলাদেশ ক্রিকেট খেলে এবং বিশ্বকাপ খেলে। সো এই কাজগুলো মেনটেন করতে বা সাস্টেইন করতে হলে কিন্তু দেশের ভেতরে আরো বেশি করে কাজ করতে হবে। দেখেন, আপনি বলছিলেন আমার তো ভয় লাগে অন্য জায়গায় যে ক্রিকেটের পপুলারিটিটা যদি কোনো ক্রমে কমে যায়। কিন্তু আমার মনে আছে যে আমরা যখন ক্রিকেট খেলতাম 70s তখন কিন্তু ফুটবল ছিল বাংলাদেশের 1 নম্বর খেলা, এবং তখন কিন্তু কেউ ভাবতেও পারেনি যে ফুটবল একটু পিছিয়ে যাবে। ক্রিকেট আজ সামনে চলে এসছে। ক্রিকেটকে এখানে ধরে রাখতে হলে কিন্তু আমাদেরকে অনেক কাজ করতে হবে, এবং সেটা ডোমেস্টিক্যালি কাজগুলো করতে হবে। এবং এই কাজগুলো করার জন্য কিন্তু আমাদের যে প্রথম যে কাজগুলো করতে হবে, উই নিড টু ফাইন্ড আউট রাইট পিপল, এবং এই রাইট পিপল খুঁজে বের করার জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হবে। আর একটা যেটা মনে হচ্ছে যে আমি কিন্তু খুবই অপটিমিস্টিক, আই টক পজিটিভ, থিঙ্ক পজিটিভ। আমি আমার দেশ নিয়ে এতটাই সন্ধিহান না, পজিটিভ, যে আমি তো বিশ্বাস করি আমরা খুব তাড়াতাড়ি অনেক কিছু করে ফেলবো, বিশ্বকাপ জয় করব। আমাদের আন্ডার-19 বিশ্বকাপ জয় করেছে, মেয়েরা বিশ্বকাপ জয় করতে পারবে, আমাদের অনেক সম্ভাবনা আছে। কিন্তু এই সম্ভাবনাগুলো কিন্তু যেন মানে হাওয়ায় ভেসে শেষ হয়ে না যায়। প্রতিভা আছে, আমাদের সামর্থ্য আছে, আমাদের ট্যালেন্টেড প্লেয়ার্স আছে, আমাদের অফকোর্স আবার বলছি সামর্থ্য আছে, কিন্তু এই সামর্থ্যগুলো যে ঢেলে সাজানোর যে কাজগুলো, সেগুলো আমরা 10% করছি না। মুল্লু ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমার কাছে মনে হয় যে আপনার শেষের কথাটাই অনেক কিছু সামারি করে দিয়েছে। সামর্থ্য আছে, কিন্তু সামর্থ্যটাকে আমরা ফ্লারিশ করার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো আমরা শেষ পর্যন্ত আশাই করতে পারি, এবং এই আশাটাও করতে পারি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আপনার কাছে অফার আসবে এবং আপনি সেই অফার গ্রহণ করবেন। বাংলাদেশের ক্রিকেটে
আপনাকে আমরা ডেফিনেটলি সবসময় মিস করি। সেই মিসটা আমরা করতে চাই না। আমি জানি না কতটুকু বাস্তবসম্মত কথা আমি বলছি, বাট এই প্রত্যাশার জায়গাটা তো অবশ্যই আমরা করি। থ্যাংক ইউ সো মাচ বুলবুল ভাই, আপনি ভালো থাকবেন। থ্যাংক ইউ আপনাকে আবার, যে অফার আসুক আর না আসুক দোয়া করবো বাংলাদেশের জন্য, আমাদের সকলের জন্য। আর আপনাকে খুব অনেক ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে আপনি ভালো কাজ করছেন, করে যান, এবং আপনার এই যে প্রশ্নগুলো ছিল, যে প্রশ্নগুলোর মাধ্যমে আমি কিছু কথা বলতে পেরেছি বা শেয়ার করতে পেরেছি, থ্যাংক ইউ ফর দিস। থ্যাংক ইউ সো মাচ বুলবুল ভাই। থ্যাংক ইউ, ইটস অ্যান অনার। ওয়ালাইকুম আসসালাম। পাওয়ার প্রেজেন্টস টক অফ দ্য টাউনে আমিনুল ইসলাম বুলবুল আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন, যিনি এই মুহূর্তে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির এশিয়ান ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করছেন, এবং তিনি একজন মাস্টার এডুকেটর। তিনি কোচ তৈরি করেন, বিশ্বব্যাপী তিনি কোচ তৈরি করছেন, এশিয়ান রিজনটাতে তিনি কোচ তৈরি করছেন। আজকে আফগানিস্তান ক্রিকেটের যে উত্থানের গল্পটা আমরা জানি, তার অনেকাংশেই অবদান, অনেকাংশেই ভাগিদার আমিনুল ইসলাম বুলবুল। তাকে আমরা বাংলাদেশের ক্রিকেটে এখন পর্যন্ত ব্যবহার করতে পারিনি, সেটা আমাদের ক্রিকেটের একটা অনেক বড় ব্যর্থতার জায়গা বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত, আপনারা যদি কোনো কিছু জিজ্ঞেস করতে চান সেটাও লিখতে পারেন। যদি বুলবুল ভাইয়ের কাছে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে সেটাও লিখতে পারেন। আমরা অন্য কোনো একটা পর্ব, অন্য কোনো একটা কন্টেন্ট, অন্য কোনো ভিডিওতে বুলবুল ভাই হয়তো বা আপনাদের প্রশ্নের উত্তরগুলোই দেবেন। আশা করছি আপনারা সেই প্রশ্নগুলো করবেন, আপনাদের মন্তব্য জানাবেন, মতামত জানাবেন। পাওয়ার প্রেজেন্টস টক অফ দ্য টাউন থেকে এখানে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।